ওকে, সবাইকে অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের আয়োজন। এটি সত্যি আমাদের জন্য অনেক খুশির খবর। আর আমি ক্ষমা চাচ্ছি ঠিক সময়ের একটু পরে লাইভে আসবার জন্য, এবং সেই সাথে সময় আমি নিতেও চাই না। এটা খুবই এক্সপেক্টেড, এবং খুব যে অনুষ্ঠানটার জন্য আমরা খুবই অপেক্ষায় ছিলাম, যে ঘোষণার জন্য আমরা তাকিয়েছিলাম, সেই মানুষটিকে অলরেডি আমি লাইভে অলরেডি উনি জয়েন করেছেন আমাদের সাথে। কারণ ভাই, আপনাকে অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। আর মাফ করবেন, কিছু আপনি নিজেও জানেন যে আমরা কিছু প্ল্যানিং এর মধ্যে আছি, যে প্ল্যানিং বা যে কন্টেন্ট ডিজাইন করতে গিয়ে একটু হয়তো সময় নিয়ে ফেলেছি বেশি, যেটি আমরা ভবিষ্যতে চেষ্টা করব যে এই সময়টা একেবারে যেন 9:30 তে আমরা শুরু করতে পারি। আমি তার আগে কামরুল ভাই একটু প্রেক্ষিতটা বলে নিই। আমাদের মনে হয় আজকে হিসেবে লাস্ট প্রোগ্রাম হওয়ার কথা ঈদের আগে ভালো থাকুক বাংলাদেশের প্ল্যাটফর্ম থেকে। কারণ আমি যদিও দারুণ রেসপন্স চারিদিক থেকে ছিল, কিন্তু আমি আগে থেকেই ঘোষণা করছিলাম যে আমরা ঈদের আগে প্রোগ্রামটা এইভাবেই শেষ করে নিয়ে আসবো। কিন্তু এর মধ্যে আপনি যে ভরসার কথাটা জানান দিয়েছেন, আনঅফিশিয়ালি আমি আগে থেকেই জানি। এজন্য আমি অনেক কৃতজ্ঞ আপনার কাছে, আপনার প্রতিষ্ঠানের কাছে, আপনার কোম্পানির কাছে, যারা অনেক বড় করে এটাকে চিন্তা করার জন্য আমাদেরকে সাহস জুগিয়েছে। যারা এই প্রোগ্রামটির সাথে থাকেন, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে কানেক্টেড থাকে। করোনাকালীন সময়ে কষ্টে থাকা মানুষগুলো মুখে হাসি ফোটানোটা কন্টিনিউ করাটা অনেক বেশি টাফ। সেই কন্টিনিউ করার জন্য যে স্ট্র্যাটেজি আপনি নিয়েছেন, সেটা এখন আমরা সবার সামনে প্রকাশ করতে চাই। এটি সত্যি আমাদের জন্য অনেক বড় পাওয়া কামরুল ভাই, যে আমাদের প্রোগ্রামটা টেনে নেওয়ার জন্য আপনি এই আগ্রহ দেখিয়েছেন এবং এই প্ল্যানিংটা আপনি করেছেন। আমরা যাচ্ছি আপনার কাছে, একদম ডিটেইলে শুনতে চাই যে আমাদের জন্য কি খুশির বার্তা অপেক্ষা করছে, আমরা কিভাবে আমাদের এই প্রোগ্রামটা ঈদের পরেও কন্টিনিউ করতে পারব। ধন্যবাদ এহতেশাম। ফার্স্ট অফ অল, যে এটা অ্যাকচুয়ালি আমাদের যে একটা লং টার্ম অবজেক্টিভ ছিল, যে কিভাবে আমরা এই প্রোগ্রামটাকে, অথবা এই যে সাপোর্ট বা এই যে হিউম্যানিটি যে ইস্যুটা বলি, যে মানবতার কথা বলি, সেটাকে আমরা কতটুকু লঙ্গার টাইম টানা যায়। এবং ব্যক্তি উদ্যোগে আমরা করছিলাম, আপনি, আমি, বা আমাদের সাথে সাইদুর ভাইয়া ছিলেন, আরো কিছু কিছু মানুষজন যুক্ত আছেন, অনেকে সাপোর্ট দিয়েছে। বাট এজ এ কোম্পানি পয়েন্ট অফ ভিউ, যে আমি একটু ছোট পরিসরে আপনার সাথে যুক্ত হলাম, এবং এটা নিয়ে আপনি ডিটেল বলবেন, আমি এটা নিয়ে ডিটেল বলতে চাই না, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু টেক অ্যাডিশনাল ক্রেডিট। বাট দ্য ইস্যু ইজ দ্যাট, যে আমরা খুব মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা যখন বিজনেস করি, আমরা ভোক্তাদের জন্যই ব্যবসা করি। আমার ভোক্তা বা আমার যারা কাস্টমার বা আমার যারা বাংলাদেশের মানুষ, তাদেরকে নিয়ে আমরা আসলে কাজ করি। তো এই মুহূর্তে ওভারঅল দেশের যে স্ট্যাটাস, আমি ভাবলাম যে একটু ছোট্ট করে স্টার্ট করি। হোপফুলি আমরা একটু আরো বড় পরিসরে আসবো, সেটা আমরা সময় মতো অ্যানাউন্স করব। বাট এখন যেটা হচ্ছে, যে আমরা ঢাকাতে আমাদের সার্ভিস আছে ঢাকাতে, সেটা হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস আমরা দিয়ে থাকি। সেটার মাধ্যমে ইগলু আইসক্রিম, ইগলু ডেইরি বা আমাদের মিল্ক আছে, তাছাড়া আমাদের ফ্রোজেন প্রোডাক্ট আছে, আমরা বিভিন্ন ধরনের কাস্টমারের রেসপন্স পেয়ে থাকি। সেটা আমরা ফ্রি অফ চার্জ বাসায় ডেলিভারি করি। যারা অর্ডার করে তাদেরকে আমরা মোটামুটি একটা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি। তো ওই সার্ভিসেরই একটা পোর্শন, 5% অফ দিস এভরিডে সেল, যা আমি সেটা এই প্রোগ্রামের মাধ্যমে, যে প্রোগ্রামটাকে আমরা কনভার্ট করেছি, যে তুমি চাইলে হাসবে দেশ, বা তুমি চাইলে আমরা সবাই একসাথে আগাতে পারবো। এতে সব আপনি শুরু থেকেই করছিলেন, সেটা হচ্ছে যে ভালো থাকুক বাংলাদেশ, যেটা, অথবা মানবতা বেঁচে থাকুক, যেভাবে বলি। বাট এই জিনিসটা যখন একটু আমাদের যে ব্রেন চাইল্ড ছিল, আপনার আমার, আমরা যখন একসাথে কাজ করছিলাম, তখন একটা কনসার্ন ছিল যে এটা লং টার্ম টানার জন্য, যে আপনি যে অপরাণ, মানে দিনান্তকর পরিশ্রম করছেন, অথবা আপনার যে এই যে উইদাউট এনি বেনিফিট, এবং এই যে আপনি কাজ করে যাচ্ছেন, আমি শুরু থেকে আপনার সাথে ছিলাম, এবং আমি ভাবলাম যে এটাকে একটা যে আমরা একটু ডিফারেন্ট ফরম্যাটে নিতে পারি কিনা। তাই ইগলু এজ এ হোল, আমি ইগলুর সিইও হিসেবে বলছি যে আমি প্রোগ্রামটাকে যুক্ত হয়েছি আপনার সাথে, এবং আমরা বলতে চাই, আমরা একটু মানুষের মুখে হাসি ফোটাতে চাই। আমাদের ইগলু সেই কথাই বলে, ইগলু এজ এ হোল বলি যে যে আমরা বলি যে যেখানে মিষ্টি সেখানে ইগলু, বাট যেখানে হাসি সেখানে ইগলু, সেভাবে আমরা কনভার্ট হতে চেয়েছি। এবং দ্যাটস ওয়াই প্রোগ্রামটার নামটাও দিয়েছি যে ইগলু তুমি চাইলেই হাসবে দেশ।
আপাতত যেটা বললাম যে ঢাকাতে আমাদের যে সার্ভিসটা আছে সেই সার্ভিস প্রতি সপ্তাহে যে সার্ভিসটা আমরা যেহেতু 2 দিন ব্যাপী লাইভ করব, 2 দিন লাইভের মাধ্যমে তার 5% যতটুকু বিক্রি হবে তার 5% অ্যাপার্ট ফ্রম আদার পিপল। এখানে দেখছি যে নেন্সি আপু আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম এবং আসসালাম। কিন্তু আমি যে যুক্ত হয়েছি আমি আমাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি দেখে আমি যাবেন। আসছি, এক্ষুনি আচ্ছা, আসছি। আপনি একটু পরে আপনাকে দেখতে পারবেন। এই যে আপনি। আহ, আচ্ছা, হ্যাঁ, এখন দেখতে পেলাম। তো ভাবলাম যে এটা কতদিন টানা যায় এবং কতটুকু মানুষের মুখে একটু করে হলে আমরা এখন ব্যক্তিগত উদ্যোগে, আপনি, আমি বা নেন্সি আপু বা যারা যারা যুক্ত আছেন তারা একটু ব্যক্তিগত উদ্যোগে আমরা চেষ্টা করছি। এবং মানুষের কান্না, মানুষের কষ্ট খুবই ব্যথিত করে। তারপরে চিন্তা করলাম যে আমি যেহেতু বাংলাদেশি একটা ব্র্যান্ড, বা আমি যেহেতু ইগলু, আমি যেহেতু মিলিয়নস অফ পিপলের ভালোবাসা নিয়ে এগুলো, দিস ইজ দ্য টাইম টু স্প্রেড দ্য লাভ এজ ওয়েল। একটু ভালোবাসা ছড়ানো, সেই জন্য লাভ গুরুর সহায়তা, একটু ভালোবাসা যদি ছড়ানো যায়। এবং আমি মনে করি যে আপাতত হোম ডেলিভারির একটা পোর্শন 5% প্রতিদিন যে যারা আমাদেরকে অর্ডার করেন, আমি আশা করব যে আমরা খুবই ট্রান্সপারেন্ট। এবং আপনারা যারা আমাদের আইসক্রিম কেনেন তাদের সাথে একটু বলতে চাই যে এইটার একটা ডোনেশন, একটা পার্সেন্টেজ বা একটা হাসি মুখ ফোটানোর জন্য আমার টিম, আমি অ্যাজ এ হোল কোম্পানি আমরা শুরু করেছি। এবং আমি বিশ্বাস করি যে এই প্রোগ্রামটা আমরা করোনা, এখনকার যে লকডাউন বা এখনকার যে স্টেটাস, তার মাধ্যমে যখন আমরা ঈদ উত্তর আরো বড় পরিসরে শুরু করব, তখন হয়তোবা প্রতিদিন আমরা একটা নাম্বার অফ পিপলের মুখে হাসি ফোটাতে পারবো। থ্যাংক ইউ। এর মধ্যে কিন্তু অনেক বড় ঘটনা ঘটে গেছে। ন্যান্সি, আপনাকে অনেক ভালোবাসা, অনেক শ্রদ্ধার সাথে স্বাগত জানাচ্ছি। আপনাকে দেখেই মনে হচ্ছে আসলে কালকে অথবা পরশুদিন মনে হয় ঈদ। ও কালকে তো ঈদ হওয়ার কোনো সম্ভাবনা নাই, না? পরশুদিন। আমাকে দেখে এটা মনে হচ্ছে। একদম মনে হচ্ছে। আমি আগের দিন কিন্তু এই কথা বলিনি, আজ আসলে দেখেই মনে হচ্ছে পরশুদিন ঈদ। কিছু মানুষ আশপাশে থাকা খুব জরুরি, তার কণ্ঠের জন্য, তার অ্যাটিটিউডের জন্য, যাদেরকে দেখলে আসলে আমরাও কিন্তু মোটিভেটেড হই, সামনের দিকে আরো এগিয়ে যাওয়ার সাহস পাই। এবং ন্যান্সি, আপনাকে আমি অফ এয়ারেও বলছি, অন এয়ারেও বলি, এর আগেও বলেছি যে আমরা সব সময় চাই যে প্লিজ আপনি আমাদের সাথে সাথে থাকুন। আপনি নিজেও বলছিলেন। আমিও খুবই খুশি, আগেও বলেছি। এবং এটা আমি মনে করি অনেক সম্মানের আমার জন্য যে এই প্ল্যাটফর্মের একজন আমি যে কোনো ভাবেই হোক একজন হতে পেরেছি বা শেষ পর্যন্ত থাকতে পারবো। এবং এই প্ল্যাটফর্মটা সবচেয়ে বড় জিনিস যে এর কার্যত ভূমিকা আছে। অনেক প্ল্যাটফর্মই কিন্তু তৈরি হচ্ছে, আমি সরাসরি বলছি যে অনেক প্ল্যাটফর্ম আমরা দেখছি যে ভুরি ভুরি তৈরি হচ্ছে, মোটামুটি পাড়ায় পাড়ায়, মহল্লায়, অলিতে গলিতে, শিল্পী সমাজে বা ব্যবসায়িক সমাজে। কিন্তু আক্ষরিক অর্থে বা প্রয়োগ অর্থে সেগুলোর প্রয়োগটা আসলে কত দূর আহ সফল হচ্ছে সেটা একটা প্রশ্ন। কিন্তু আমরা এই যে যে প্ল্যাটফর্মে এখন আপনি আমি আমরা আছি, এখানে কিন্তু আমরা সরাসরি রেজাল্টটা দেখতে পাচ্ছি। এবং যে মানুষগুলো আমাদেরকে ফোন করেন তারা যখন সরাসরি একটা রেজাল্ট পেয়ে যান, তাদের যে উচ্ছ্বাস, যে আনন্দ, এর যে তৃপ্তি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আসলেই। এবং এই কাজটার জন্য আমাদেরও তো আসলে সামনের দিকে এগিয়ে চলার জন্য আমাদেরকে তো মোটিভেশন প্রয়োজন হয়। আমরা তো মনে হয় যে আমাদের পাশে কারা আছে, কারা থাকলে আমরা সামনের দিকে জিনিসটাকে প্রোগ্রেস করতে পারবো, সেই গ্রাউন্ড আমরা থেকে আজকে একজনকে দেখতে পাচ্ছি না কেন? জি, সাইদ ভাই আসবেন, খুব শীঘ্রই আসবেন। উনি অনেক দূরে গেছিলেন, আচ্ছা, আনফরচুনেটলি উনার মা একটু অসুস্থ, বাট উনি ফিরে এসেছেন, খুব শীঘ্রই উনি জয়েন করবেন। তো আচ্ছা। একটা অনেক বড় নিউজ কিন্তু অলরেডি আমাদের কাছে চলে এসেছে। আমি কোনোভাবে এক্সপেক্ট করিনি যে আমার মতো ক্ষুদ্র একজন মানুষ একটা প্ল্যাটফর্ম তৈরি করার সাহস দেখিয়েছে, সেই প্ল্যাটফর্মটা এইভাবে এত বড় একটা রূপ নিতে পারে। কারণ আমি গুড নিউজটা দিচ্ছি, কারণ আপনি জয়েন করতে একটু সময় নিয়েছেন, তার মধ্যে অলরেডি গুড নিউজটা উনি ডিক্লেয়ার করেছেন কামরুল ভাই। সেটি হচ্ছে যে আমার প্ল্যান ছিল যে এই রকম প্রোগ্রাম কি আমি বেশি দিন কন্টিনিউ করতে পারবো, আমাকে হয়তো বন্ধ করে দিতে হবে। এবং আমি ডিক্লেয়ার করেছিলাম যে ঈদের আগে আজকেই কিন্তু আমাদের লাস্ট পর্ব হওয়ার কথা আমাদের প্ল্যাটফর্মের থ্রু দিয়ে। তখন উনি বলছিলেন যে কেন লাস্ট প্রোগ্রাম হবে, এমন প্রোগ্রাম ডিমান্ড করে। করোনাতে যে অবস্থায় চলতেছে পুরো বাংলাদেশ, এবং শুধু বাংলাদেশ না, করোনা পরবর্তী সময় এই কষ্টে থাকা মানুষগুলোকে আর সমাধানের জন্য কেউ উদ্যমী হবে না। ন্যান্সি, আপনি শুনে খুশি হবেন যে আমাদের প্রোগ্রামকে ইন্সপায়ার করে অনেকেই কিন্তু এক ফরম্যাটেরই প্রোগ্রাম করছেন, এবং অনেকেই কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। এবং যেটি আমাদের জন্য সত্যি আশার খবর, আমরা চেয়েছিলাম
অনেকেই ভাবে এগিয়ে আসুক, সেটা আমাদের জন্য সত্যি খুব খুশির খবর। বাট আমাদের গর্বের জায়গা একটাই, যে আমরাই ফার্স্ট এরকম একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে পূর্ণাঙ্গ একটি প্ল্যাটফর্ম বা প্রোগ্রামের থ্রু দিয়ে মানুষের সমাধান করার চেষ্টা করছি। তো কামরুল ভাইয়ের ভাষ্য এটাই ছিল, যে সমাধান চেষ্টা যেন বন্ধ না হয়। বন্ধ হলে কিন্তু তোমার খবর আছে। বললাম যে আমার অনেক কষ্ট হয় ভাই, রাত দিন 24 ঘন্টা হাজারো ফোন কল, মেন্টালি ডিসঅর্ডার হয়ে যাচ্ছি। এক তো চুল বড় হয়ে গেছে, চুল কাটাতে পারি না এই ভয়। লাস্ট শুনছি যে ধারে কাছে এক জায়গাতে চুল কাটাতে গেছিল সেলুনে, আনফরচুনেটলি 6 জনাই করোনা আক্রান্ত হয়েছে। তারপর থেকে ভেবে নিয়েছি আর চুল কাটবো না, এরকমই থাকবো। আর তার মধ্যে কাজের চাপে একটু পাগলাটি টাইপের হয়ে গেছি, শরীরের জন্য দুঃখিত। তো আমি বলছিলাম যে আমার জন্য চাপ হয়ে যে আমি কি পারবো এই জিনিসটা, তো বলেছে নো, আপনাকে পারতে হবে, আর বাকি সাপোর্টের ব্যবস্থা উনি করছেন। পরবর্তীতে উনি ডিসিশন কামরুল নিয়েছেন। ভাইকে আমি তো আপনাদের এখানে একটা পর্বেই জয়েন করেছিলাম, জি, এটা আমার জি, দ্বিতীয় পর্ব। জি, এবং আমি দেখেছি যে উনি এই সকল ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করবার ক্ষেত্রে অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি এনার্জি রাখেন। আমরা যেমন হয় না যে কারো একটা সমস্যা শুনে আহ আগে একটু ভাবি, হ্যাঁ একটু ভাবি যে আচ্ছা ও ঘটনাটা বললো, ঘটনাটা কি আসলে এরকম কিনা, বা আমি কি আসলে করতে পারি কিনা। উনি কিন্তু এরকম ডান বাম ভাবেন না, চট করে সিদ্ধান্ত নেবার একটা ক্ষমতা আছে দারুণ এবং একটা ডিটেলে ম্যাজিক যান। ক্ষমতা ওনার মধ্যে আছে। এবং উনি আমি অনেক জায়গায় দেখেছি, আমার কাছে আগে মনে হতো যে আমি মোটামুটি ফার্স্ট এসব ব্যাপারে, কিন্তু আমার ওনার সাথে একটা প্রোগ্রাম করার পর মনে হলো যে না, আমি ভাববার আগে উনি ভেবে ফেলছেন যে আসলে পরিস্থিতিটা কি বা ব্যবস্থাটা কি নেওয়া প্রয়োজন। আসলে বলছিলাম না আপনাকে রিতেশন ভাই আমি আগেও, হ্যাঁ, যে অর্থ অনেক মানুষের কাছে আছে। এমন পার্মানেন্ট অনেক সলিউশনের মানুষ কথা। আছে যে যারা আমাদেরকে দিনের মধ্যে, আমার ময়মনসিংহ শহরেই আমি দেখেছি, এটা কিন্তু ব্যবসায়ী শহর জি, ময়মনসিংহে, জি, প্রচুর ব্যবসায়ী, এবং এদের কাছে প্রচুর টাকা, মানে কোটি 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 কোটি, মানে কত কোটি হলে মানে এটা শেষ করা যাবে না, কিন্তু ঠিক যেন মন মানসিকতার জায়গাটা নেই। কিন্তু আপনার সুবিধাটা হচ্ছে বা প্লাস হচ্ছে আপনি নিজে ওরকম একজন মন মানসিকতার মানুষ, প্রচন্ড রকম ইচ্ছা শক্তি আপনার মধ্যে আছে। এবং আপনার ডানে বামে আপনি যে মানুষগুলোকে, কামরুল ভাই আছেন তাকে পেয়েছেন, তারপর সাইদ ভাই আরেকজন আছেন সাইদ ভাই, আরো অনেকে যুক্ত হয়েছেন, অনেক। হ্যাঁ, এবং যারা অজানা দেশের বাইরে থেকে পরিচালনা করছেন হুম, একটা বটবৃক্ষের মতো, ইনারা সত্যিকার অর্থেই চান দেশটাকে পাল্টাতে। এবং এটা অবাক হওয়ার মতো, এবং এ থেকে আমার মনে হয় যে সত্যি মানুষ অনেক কিছু শিখবে। এবং আমি অবাক হলাম আরেকটা জিনিস, আপনি জানেন কিনা আমি জানি না, আমাদের এই আজকের এই অনুষ্ঠানটার নাম নাম ছিল হচ্ছে কি, পাশে ভালো আছি থাকো বাংলাদেশ, ভালো থাকো ভালো বাংলাদেশ। ভালো থেকো বাংলাদেশ, জি, ভালো আপনি থেকো দিয়েছিলেন এই বাংলাদেশ। নাম। থাকুককে হ্যাঁ, থেকো আপনি বলছিলেন। আচ্ছা আপনার ছিল ভালো থাকো, আমার হচ্ছে ভালো, আমার আমি ওটা মন্তব্যের নিয়ে হচ্ছে ভালো নিয়েছিলাম থেকো। আমরা। জি, ইট সাউন্ডস বেটার, এজন্য নিয়ে আচ্ছা, নিয়েছিলাম। এখন দেখবেন অনেক হচ্ছে যে পাশে আছি বাংলাদেশ, পাশে আছি আমরা, হ্যাঁ, বা উম, এই থেকো, সুখে থেকো বাংলাদেশ, বা এই যে একটা মানুষের আহ একটা কনসেপ্ট, যে হ্যাঁ দিন শেষে আমার দেশটাকে ভালো রাখতে হবে, আমার দেশের মানুষটাকে ভালো রাখতে হবে, এই যে একটা চেতনা মানুষের মধ্যে তৈরি হয়েছে বা দিন দিন এটা কিন্তু ব্যাপক হারে বাড়ছে। এইটা আমি বলি যে এটা আপনার একটা, আপনি এবং আপনার সহযোগী সহযোদ্ধা আমি রীতিমতো বলবো যারা আছে, আপনারা বিশাল একটা পরিবর্তন করে দেখিয়েছে। হ্যাঁ, এবং ওখানে নতুন একটা স্ট্র্যাটেজি যোগ করেছেন কামরুল ভাই, যেটা আমি আপনাকে এখন বলতে যাচ্ছি। সেটি হচ্ছে এই প্রথম প্রোগ্রামের থ্রু দিয়ে, পূর্ণাঙ্গ প্রোগ্রামের থ্রু দিয়ে সলিউশনের কাজ তো করছেন, এবং যথার্থ আপনি দুইটা জিনিস ভালোভাবে ক্যাপিটালাইজ করেছেন। একটা হচ্ছে তার ডিসিশন মেকিং অ্যাবিলিটি এত ফার্স্ট, এবং উনি ডিটেলে যান এবং সেখানে সমাধান ডিটেল করার দেন, চেষ্টা করেন। আমি তো সেটাই। কন্ট্রিবিউশন লাগবে, ওকে কন্ট্রিবিউশন পাঠিয়ে দিই, বুঝছেন? কন্ট্রিবিউশনের হ্যাঁ, আগে ওর পা ভাঙা, পায়ের সলিউশন কেমনে করা যায়, কন্ট্রিবিউশন সেটাই। আগে ওর খেতে পাচ্ছে না, চাকরির ব্যবস্থা কেমনে করা যায়, এটার জন্য কিন্তু আমি ওকে সার্জি বলে সম্বোধন করি। এর সাথে একটা জিনিস যোগ করেছেন উনি, যেটা সত্যি প্রেজ ওয়ার্দি। সেটি হচ্ছে, আর তাহলে পেছনে ফিরে তাকাতে হবে না, এরকম কোন প্ল্যাটফর্মের পাশে যদি এইভাবে কেউ দাঁড়ায়। উনি বলেছেন দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ইন সোশ্যাল মিডিয়া, সোশ্যাল প্ল্যাটফর্ম, যেখানে এইরকম একটা ক্যারিজমেটিক ডিসিশন আসছে যে উনার বিজনেসের প্রফিট উনি শেয়ার করবেন। প্রফিটও না, মাই রেভিনিউ, গড। উনার বিজনেসের একটা পার্শিয়াল রেভিনিউ উনি শেয়ার করবেন। এটা বলার অবশ্যই। জন্য যে কত বড় জিগার লাগে একজন গ্রুপ সিইও হিসাবে, এবং এটাকে পারমিট করার জন্য যারা মাথার উপরে আছেন মালিক পক্ষ,
তাদের যে কত তাদেরকেও বড় রাজি মন লাগে এবং এবং তার তাদেরও যে একটা মন নেগোসিয়েশন মানসিকতা, ক্যাপাবিলিটি, এটা সেটাই। এটা এটার কৃতজ্ঞতা আমি কেমনে জানাই তার এখন। আমার আসলেই ভাষা নাই, আমার আসলেই ভাষা জানা নাই, এজন্য একটু ভাষা অবস্থাতে আছি। উনি অলরেডি ডিক্লেয়ার করেছেন ঢাকা শহরে তো এখন আমাদের এই, আমি যতদূর আমি জানি, ইগলুর হোম ডেলিভারি সার্ভিস, যেখানে আমি আসলে আমি একটু যদি জি জি 30 জি সেকেন্ড থেকে 1 মিনিট জি সময় নেন। ন্যান্সি আপু, ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত আছেন, এবং এতেশাম এতেশাম বাই ডিফল্ট ইজ এ ভেরি ক্লোজ টু মি, এবং আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যু, সোসাইটি ক্রাইসিস, আমাদের অনেক ডিবেট, অনেক আলোচনা অনেক সময় করেছি। এই ধরনের আলোচনা যখন প্রথম আসে তখন আমরা যে আমরা অত্যন্ত কি বলবো যে আসলে দুঃখের সাথে বলি যে আমি বেশ কিছু চ্যানেলেও কথা বলেছি, এবং আমি এতে সময় কথা বলেছে। তারপরে ধরেন আমি নিজে একটা টেলিভিশনে শো করি, আর টিভিতে, আমি একটা রেডিওতে শো করি, বাট একটু একটু হ্যাসেল হচ্ছিল যে আসলে কি হবে কি হবে না, এটসেট্রা এটসেট্রা। তারপরে আমি এতেশামকে সাহস দিলাম যে ইউ স্টার্ট ফ্রম ইউর পেজ, যে ইউ স্টার্ট, এবং আমি আমি তো আপনার মতো করে এতেশাম উপস্থাপনা পারি না, বাট আই উইল ট্রাই টু টক, আমি চেষ্টা করব, সো দ্যাট আই ক্যান ট্রাই টু কানেক্ট দ্য পিপল। এবং এই ছেলেটাকে আমি অসম্ভব ধন্যবাদ দিতে চাই, আমি ছেলেই বলতে চাই এই সেন্সে যে সে আমাকে প্রচন্ড রেসপেক্ট করে, একদম এবং তাই। এবং এই যে কষ্টটা সে করছিল, এবং কষ্টটা যখন আমি যুক্ত হলাম তখন আমি ফিল করতে শুরু করলাম যে আমার দেশের মানুষ কতটা কষ্টে আছে। আমি আমি বিশ্বাস করেন যে নেন্সি আপু, আমি আপনাকে বলি যে এই রমজানে আমার আমার ক্ষমতা থাকার পরেও আমি আমার বাচ্চাদের জন্য আজ পর্যন্ত একটা ইফতার কিনে আনি নাই বাইরের থেকে। রিজন হচ্ছে যে, এবং আই ওয়ান্টেড টু মেক শিওর দ্যাট আমার ছেলে তার পকেট মানি সে দিয়ে দিয়েছে প্রোগ্রামের জন্য, আমার মেয়ে তার পকেট মানি দিয়ে দিয়েছে। আমি কি করেছি সেটা আমি বলতে চাই না, আমি আমার আত্মীয় স্বজন, গরিব আত্মীয় স্বজনকে আমি সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। এবং আজকে যার কাছ থেকে আসলে আমরা ইন্সপিরেশন পাই, আমার কোম্পানির যে ম্যানেজিং ডিরেক্টর এন্ড চেয়ারম্যান মিস্টার আব্দুল মোনেম, এবং আমরা ইগলুর যিনি কর্ণধার, উনি যিনি মালিক, ওনার সমস্ত শরীর হচ্ছে কলিজা, ওনার পা থেকে মাথা পর্যন্ত মানুষের জন্য করে গেছেন। এই মুহূর্তে উনি অসুস্থ, এবং আমি সবার কাছে বিনয়ের সাথে দোয়া চাই। এবং আমি এই প্রোগ্রামে যুক্ত হতে পেরেছি, এটা হচ্ছে আমার একটা গর্বের ব্যাপার। আর সেকেন্ড জিনিসটা হচ্ছে এগুলো এখন এহতেশামের সাথে আছে, এটা একটা গর্বের ব্যাপার। এবং আমরা আপাতত যেহেতু আমরা একটু একটু বিজনেস ক্রাইসিসে আছি, যেহেতু আমরা এই মুহূর্তে আইসক্রিমের বিক্রি কম্পারেটিভলি অনেক কম, বাট কম। ঢাকাতে হোম ডেলিভারিতে আমাদের একটা সার্ভিস আছে। সেই সার্ভিসের যতটুকু আমাদের রেভিনিউ আসবে, আমি বলেছি সেই সার্ভিসের রেভিনিউ অত্যন্ত ট্রান্সপারেন্টলি প্রতিটা শো এর মাধ্যমে আমরা ডিক্লেয়ার করব, এবং ডিক্লেয়ারের মাধ্যমে সেটার 5% অফ রেভিনিউ আমি অ্যাপার্ট ফ্রম মাই কন্ট্রিবিউশন, আমার নিজস্ব যে কন্ট্রিবিউশন করি সেটা আমি করব, পাশাপাশি ইগলুর একটা কন্ট্রিবিউশন এখানে যুক্ত হবে। সেই কন্ট্রিবিউশনের মাধ্যমে এহতেশামের প্রোগ্রাম যদি আগামী 4 মাস 5 মাস আমি টানতে পারি, যতদিন পারি ইনশাল্লাহ আমি টেনে যাব। শুনছেন? খুবই খুশি হলাম, মানে মানে খুব আমার ইচ্ছা করছে যে ঘর ফাটিয়ে আমি জোরে যদি একটা তালি দিতে পারতাম। আর এক না হাতে না, মোবাইল ধরা, আমি খুব জোরে তালি দিতে পারছি না। এটার জন্য ওই যে এতেশাম ভাই যেটা বলছিলেন যে ভিগার প্রয়োজন, যে অনেক বড় আত্মা না থাকলে এটা করা সম্ভবই না। আর এগুলোর ধরেন, একে তো করোনা, মানুষের ব্যবসায় ক্ষতি হচ্ছে, তার মধ্যে কিছু মানুষ, এরা কি বোকা নাকি অশিক্ষিত নাকি বুঝেও বুঝে না আমি জানি না। কিছুদিন আগের কথা আপনার সাথে শেয়ার করি কামরুল ভাই। জি, আম, আমি কিন্তু সারা বছর ঠান্ডা পানি খাই, গরম এবং শীত বলতে কিছু নেই। একদম আহ, মানে মোটামুটি বরফ গলানো পানি আমি খাই, না হলে আমার পানি খাওয়ার তৃপ্তি হয় না। অনেকেই বলছে যে আপু, আল্লাহ, করোনার দিনে ঠান্ডা পানি খাচ্ছেন, ঠান্ডা খেলে তো করোনা হবে। তো এই যে মানুষের মনে একটা ভ্রান্ত ধারণা যে এই সময় আইসক্রিম খাওয়া যাবে না, আমার মনে হয় আমাদের এই মেসেজটাও দেওয়া উচিত যে ঠান্ডা খাওয়ার সাথে আসলে করোনার হ্যাঁ, এটা কিন্তু WHO থেকে কোনো সাথে এমন কিছু বলা হয়নি যে ঠান্ডা খাওয়ার সাথে কোনো ধরনের সম্পর্ক আছে। আমি কি ঠিক বলেছি এতেশাম ভাই? একদম, আমি আমি এখন পর্যন্ত কোনো ইনফরমেশন এর রিলেটেড পাইনি। এই রিলেটেড আমরা আমরা পাইনি। একদম তাই। অথচ দেখেন যে যে ঠান্ডাকে নিয়ে আমরা বলছি যে আইসক্রিম খাওয়া যাবে না, তো সেই যাক, আমরা সেই আমরা একটা কোম্পানি, বড় একটা বিনিয়োগ, তাদের লভ্যাংশ এই দুঃসময়ে তারাও কিন্তু ব্যবসা তেমন ভাবে করতে পারছেন না, তারপরও তার একটা বড় অংশ মানুষের জন্য দিয়ে দিচ্ছে।
আমি এটা আমি শুধু বিরাট একটু বলি, একটা আমি পাওয়া। শুধু একটু বলি যে আমার বিজনেস এটা হচ্ছে মার্চ এপ্রিল মে বেসিক্যালি আমাদের বিজনেসের টাইম। আর এই জি সময়টাতে যা বিক্রি করি আমরা 1% বিক্রি করতে পারি নাই। বাট ইভেন দো অ্যাজ আই সেড, আমরা আমরা আসলে হয় কি যে টপ ডাউন কিছু কিছু জিনিস থাকে, সেটা হচ্ছে যে আমি ইগলুর সাথে জড়িত আছি প্রায় 5 বছরের মতো হচ্ছে। আমি আমার চেয়ারম্যান সাহেব বা এমডি সাহেবকে দেখেছি যে ওনার কাছে চেয়ে উনি এমনও মানুষকে আমরা গত বছর আমরা যে আমরা বগুড়ার এক 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 চর অঞ্চলে গিয়ে আমি ত্রাণ দিয়েছিলাম। জি যে মানুষগুলির সাথে এমডি সাহেবের বাড়ির কোনো কানেক্টিভিটি নেই, ওনার বাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। বাট ওই ওই যে ত্রাণ অঞ্চলে যখন ত্রাণ দিয়েছিলাম, এবং উনি আমাকে বলেছিল যে কামরুল তুমি যাও, ওইখানে আমার নামও মেনশন করার দরকার নাই। আমি আজকে একটু বলতেই চাই, অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যে আমরা এই বছর যখন করোনা শুরু হলো, আমরা প্রথম কোম্পানি ওনার ইন্সপাইরেশনে আমরা প্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশকে এনগেজ করে 20,000 পরিবারের মুখে হাসি ফুটিয়েছি। আমি স্টার্ট করি, আমরা 25 তারিখ বাংলাদেশ বন্ধ হয়, আমি ঠিক 2 তারিখে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে এনগেজ করে প্রতিটা মানুষের, এবং আমরা সোশ্যাল ডিস্টেন্সিং করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে আমি খুব কৃতজ্ঞ, তারা আমাদেরকে সাপোর্ট দিয়েছে। এবং গত পর্বে আমাদের সাথে এডিসি আপু যুক্ত ছিলেন, লাকি আপু। উনি বলেছিলেন যে কারণ ভাই আপনি আমাকে ইন্সপায়ার করেছেন যে ত্রাণ এইভাবে মানুষের ঘরে হাসি ফোটানো যায়। আমি ওনাকে সাহস দিয়ে রাস্তায় বের করে এই 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 যে টোলারবাগ লকডাউন যে স্ট্যাটাস, ওর আশেপাশের বাড়িগুলিতে আমি দিয়ে এসেছি। এবং অনেকে আমাকে বলেছে তুমি ত্রাণ দিতে যাচ্ছ, তুমি তো মরে যাবা। আমি বলেছি যে একটা মানুষের হাসি, 2টা মানুষের হাসি ইনশাল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে। আজকে 50 দিন আমি কিন্তু বেঁচে আছি। আমি বিলিভ করি এই সমস্ত মানুষের হাসি ফোটানোর যে এই যে এহতেশাম আমাকে ভরসা দিয়েছে, আপনারা আছেন, এবং আমরা সবাই মিলে অ্যাজ এ বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে আমরা প্রথম উই হ্যাভ স্টার্টেড যে তুমি চাইলে হাসবে দেশ, আমি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। একদম তাই, অসংখ্য একদম তাই, ধন্যবাদ, অসংখ্য কৃতজ্ঞতা আপনার প্রতি। একদম তাই। সেটা আমি বলে আপনাকে, ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কেন শেষ মুহূর্তে হাত পা ধরে নিয়ে এসেছি আপনাকে বুঝছেন? উনাকে কৃতজ্ঞতা জানানোর আমার পক্ষে কি ওইভাবে ওই ভাষা ওইভাবেই কি আমি পারবো? এজন্য আমার পাশে একজন সলিড প্রেজেন্স দরকার ছিল। লেটস স্টার্ট দ্য প্রোগ্রাম। আর ওকে, কোনো প্রোগ্রামে যাচ্ছি, বাট আসলেই তাই। আমরা চাই যে এই কন্ট্রিবিউশন অন্যভাবে আমাদের এই মাত্রাটাকে অন্য একটা জায়গাতে নিয়ে যায়। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন আরিফুল ইসলাম লিপু। লিপু, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমরা আগেই বলেছি যে আমরা বিভিন্ন জি গুরু। মাধ্যম হ্যালো। দিয়ে আমরা কমিউনিকেট করি। তার একটি মাধ্যম হচ্ছে অডিও, আমরা ফোন কল নিই, আমরা টেক্সট নিই, আমরা ইমেইলে কমিউনিকেশন নিই। আর যদি কেউ স্বেচ্ছায় আসতে চায় লাইভে, সেটাও আমরা তাদেরকে আগ্রহী। এটার পিছনে রিজন একটাই, আরো বহু মানুষ যেন ইন্সপায়ার হয়, হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেনিং বাংলাদেশে কি হচ্ছে সে যেন বুঝতে পারে, আরো বহু মানুষ ঝাঁপিয়ে যায়, যেটার ফল আমরা পেতে কিন্তু শুরু করেছি। অনেকেই এই ধরনের কাজের সাথে ইনভলভ হচ্ছেন, সেই তারই অংশ হিসেবে লিপু আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন। লিপু কোত্থেকে বলছেন? লিপু হ্যালো। কোত্থেকে বলছেন? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি কোত্থেকে আসসালামু বলছেন? আলাইকুম অল। ওয়ালাইকুম আসসালাম। কোত্থেকে গুরু আমি বলছেন? নওগাঁ ডিস্ট্রিক্ট থেকে বলতেছি। নওগাঁ। আপনার নাম নওগাঁ হচ্ছে? ডিস্ট্রিক্ট থেকে, হ্যাঁ। নওগাঁ। আমাদের সাথে আছেন জি জি। মিস্টার কামরুল, যিনি হচ্ছেন ইগলুর গ্রুপ সিইও। সাথে আছেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ন্যান্সি। আপনি আপনার জীবনের কথা বলুন, কি অবস্থায় আছেন, কি পরিস্থিতি বলুন। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি লিপু। আমি জানি যে আপনার হ্যালো বাসাতে গুরু, আমি কারেন্ট। হ্যাঁ বলুন, বলতে থাকুন। হ্যাঁ জি বলুন। জি জি। গুরু আমি একজন স্টুডেন্ট। আমার খুব নিম্নবিত্ত পরিবার, আমাদের পরিবার খুবই নিম্নবিত্ত। আমার আব্বু ছোট একটা সবজির দোকান করে। তো আমার ফ্যামিলি মেম্বার 5 জন। খুব কষ্ট করে আমাদের পড়াশোনা, খাওয়ার খরচ, কাপড় চোপড় খুব কষ্ট করে আমাদের মানে কালেক্ট করে। আমিও মাঝে মাঝে কাজ করি, মানুষের কাজ করি, কৃষি কাজ করি, করে আমাদের লেখাপড়া চালাই এবং পরিবারের খরচ দেই। তো বর্তমান কয়েক মাস থেকে আমাদের অনেক সমস্যা হয়ে যাচ্ছে। যে আব্বার সবজির দোকান তেমন চলতেছে না, সপ্তাহে 2 দিন হাট করে, 2 দিন দোকান করে। তো আমাদের আব্বার পক্ষে বা আমাদের পক্ষে খুব কষ্ট হয়ে যাচ্ছে সংসার। তো তারপর আম্মু অসুস্থ, আম্মুর মাসে 2-3 হাজার টাকা লাগে ওষুধ কিনতে। সব দিক থেকে অনেক কষ্টে আছি, বলার ভাষা আমার মনে হয় জানা নেই, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না এরকম কষ্টে আছি।
আমি একটু হ্যালো। লিপু লিপু একটু আপনার সাথে আমি একটু কথা বলতে চাই। আপনি আপনি যে জি গুরু। গুরু না, আমি একটা সাধারণ মানুষ। গুরু হ্যালো। আমার উপরে বসে না, আছে। আমাকে গুরু গুরু হচ্ছে না, ও এহতেশাম বলে ডাকেন। আসসালামু আলাইকুম। কামরুল জি, সাহেব কথা বলছে, বলেন। আমি আমি হ্যাঁ, কথা বলছি, সেটা হচ্ছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার মায়ের যে ওষুধ লাগে, সেই ওষুধটা হচ্ছে যে, যেটা বলছেন যে হ্যাঁ, 2000 বা 3000 টাকা লাগে প্রতি মাসে। মায়ের প্রতি আমার বিনম্র হ্যাঁ, শ্রদ্ধা, হ্যাঁ, বিকজ আমার আমার মা নাই, জীবিত নাই। এবং আমি জীবিত থাকলে আমি জি, তার জন্য তাই করতাম। এবং আপনাকে আমি বলি যে আমার মা যখন 2003 সালে মারা যায়, 2003 সালে, এবং তখন আমার এত সামর্থ্য ছিল না, এবং আমার মার পিছে প্রতিদিন 1000 টাকা খরচ হতো। এবং আমি আমি আমার মনে আছে যে অনেকদিন আমি না খেয়ে থেকেছি, তারপরেও আই ট্রাই টু সাপোর্ট হার, এবং আমি ওনাকে চেষ্টা করেছি যতটুকু সাপোর্ট দেওয়ার। এবং যেহেতু আপনার মা অসুস্থ, আপনার মায়ের ট্রিটমেন্ট, এই ওষুধ বাবদ আগামী 6 মাসের যা খরচ, আমি প্রতি মাসে এই এহতেশামের মাধ্যমে, আমাদের প্রোগ্রামের মাধ্যমে, সেটা ইগলুর ডোনেশন হোক অথবা আমার ডোনেশন হোক, আপনি আগামী 6 মাসের ওষুধের খরচ প্রতি মাসেরটা মাসে আপনি পেয়ে যাবেন। এটা হলো প্রথম যে জিনিসটা আমি আপনাকে থ্যাংক ইউ। বললাম। আর সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাই লিপু, সেটা হচ্ছে আমি আপনার উপরে টিনের যে সিচুয়েশনটা দেখছি, আপনার ঘরের উপরে টিনের, দেখান, আপনি দেখান, দেখান, আপনার অসুবিধা না, ও টিনের নিজেই যে দেখাতে হ্যাঁ, স্ট্যাটাস, চাচ্ছে। আমাদের টিন, আমাদের হ্যাঁ, আমাদের বাড়ি ওদের কারেন্ট নাই কিন্তু বেড়ার কামরুল ভাই, উপরে হ্যাঁ। একদম ও কিন্তু মানে বাইরে থেকে লাইট হায়ার করে নিয়ে এসে বাচ্চা আজকে লাইভটা করতেছে। ওর বাসায় কারেন্ট নাই, কারেন্ট কেনার আচ্ছা, ক্ষমতা নাই আর কি। তো ওকে, ওইভাবে লাইভ করতে। ডিসিশন আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি আমি একটু করি। একটু আপনার আপনার এখানে আপাতত আমরা যেটা করলাম সেটাকে আমরা কন্টিনিউ করি, বিকজ আমাদের সাথে অনেকে আছে লিপু, আমাদের অনেকেরই সাপোর্ট দিতে হবে। বাট মায়ের প্রতি যেটা আমি বললাম, যে মায়ের নাম শুনলে আমি খুব ইমোশনাল হয়ে যাই, এবং সরি, আমি কথা বলতে খুব অসুবিধা হয়। তারপরে আমি বলছি যে আমার আপ- আপনি বিশ্বাস করবেন না, আমার একটু আম্মু কথা 12 বছর বলতে, থেকে অসুস্থ, একটু কথা বলতে কার্ডিয়াক চাচ্ছিল, অসুস্থ, ও চাচ্ছিল যে ও বলবে ওর মাকেও গ্যাস্ট্রিকের কথা প্রবলেম। বলবে, যদি আপনি অনুমতি দেন। তুমি জি কথা বলাতে জি পারো, তোমার মাকেও জি কথা বলাও, বাড়ির পরিস্থিতি তুমি বলতে চাচ্ছিলে সবার সাথে কথা বলালে তুমি একটু হালকা হবে, হ্যাঁ, বলতে পারো, বলাও। যদি কেউ কথা বলতে চায়, আর যদি অন্য তোমার নিজের কিছু বলার থাকে। আম্মু আসলে উনি কি কথা বলতে চান? তাই তো এটা বলছিলে যে কথা বলবে। ওকে, ওনাকে হ্যাঁ বলেন গুরু। যে ওনার সন্তান জি তুল্য গুরু, একজন জি। মানুষ যার নাম কামরুল হাসান, উনিও এই মায়ের পাশে দাঁড়াতে চায়। আহ, অন্যদান, অন্যদান। মা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আর তোমার আর কোনো কিছু কি বলতে চাও লিপু? আর কিছু বলতে চাও? তুমি কি আর কিছু হ্যালো গুরু। বলতে চাও? জি, বলো বলো, গুরু বলা লাগবে না, এমনি বলো। গুরু আপনি জানেন আমি আমি তো স্টাডি করি, ডিগ্রি তো পড়তেছি। গুরু জানি না গ্রাজুয়েশন, মানে ওকে। হ্যাঁ, জি। এক্সাম দিছি, তো আজ সাবজেক্ট আমার ফেল আসছিল। গত বছর এক্সাম দিয়েছি আমি ডিগ্রিতে, মানে কোনো কষ্ট করে পরীক্ষা দিয়েছি, কাজ করি, আব্বু লেখাপড়া খরচ টাকায় তো সম্ভব নয়, আমিও কাজ করে লেখাপড়া খরচ উপার্জন করি, করে আমিও আচ্ছা, লেখাপড়ার কাজে টাকা ব্যবহার করি। চেষ্টাটা চালিয়ে যান লিপু। আপনার সাথে যিনি কথা বলছিলেন, অনেক কষ্ট করে কিন্তু তিনিও মানুষ হয়েছেন। এখন তিনি এশিয়ার 100 জন সেরা গ্রুপ সিইওর একজন। ঠিক আছে, তো চেষ্টা চালালে, ওই হার্ড ওয়ার্কিং থাকলে, ওই রকম জজবা ভিতরের মধ্যে থাকলে ভালো কিছু করা সম্ভব। মা, আসসালামু আলাইকুম। দাও, মাকে দাও, কথা বলি। তোমার মা হেডফোন সরায় নাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ওয়ালাইকুম অলরেডি সালাম। অলরেডি আপনার ছেলে আপনার কথা বলছিল। আমার সাথে আছেন ইগলু কোম্পানির গ্রুপ সিইও আর বিখ্যাত গানের মানুষ ন্যান্সি। তারা আপনার কথা শুনছিল ছেলের। আপনি নাকি অসুস্থ থাকেন, মাসে নাকি 2000 টাকার মতো ওষুধ লাগে। তো আমরা, উনি বলেছেন উনি মায়ের ব্যাপারে খুবই দুর্বল। উনি বলেছেন আগামী 6 মাস 2000 টাকা করে যে ওষুধ লাগে, সেই 6 মাস ওষুধ ব্যবস্থা করবেন উনি। হ্যাঁ, উনি যে উপরে বসে আছেন, যে চশমা পরে, কামরুল সাহেব, উনি বলেছেন আপনাকে কষ্ট চিন্তা করতে মানা করছেন। ওকে, ঠিক হ্যাঁ, আছে? 4 বছর থেকে আমার অসুস্থ বাবা, হ্যাঁ হ্যাঁ, ওরা অলরেডি শুনেছি খুবই আমরা, কষ্ট। কোনো অসুবিধা নাই, শুনেছি। অলরেডি 6 মাস ধরে ওষুধ যা লাগে সেই ব্যবস্থা উনি করে দিবেন, আপনার ছেলের হাতে টাকা পাঠিয়ে দিবে। ঠিক আছে, আপনি দোয়া করেন উনার জন্য। আর হ্যাঁ, উনি যে কোম্পানিতে চাকরি করেন, জি জি জি, আপনি ভালো থাকবেন। জি, হ্যাঁ ওকে ওকে, ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে। হ্যাঁ, দোয়া ঠিক করব, আছে, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা, আমার নিজের বাসা
নিজের বাসাও নাই, কে খুব কষ্ট করে দিন পর যায়, আল্লাহ ডাবের ভরসা, বাসাত আছি। সব ঠিক হয়ে যাবে মা, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ জান ভালো থাকো, হ্যাঁ ভালো মা, থাকো। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ আর আপনি দোয়া করবেন, আজকে রোজার শেষ, কালকে আগামীকাল লাস্ট রোজা, যে মানুষটি আপনার এই কথাটা হ্যাঁ বললো যে আগামী 6 মাসের ওষুধের ব্যবস্থা করে দেবে, সে মানুষটার মা নাই এখন, সে তার মাকে খুব ভালোবাসে। তার মা যখন জীবনের শেষ সজ্জায়, হ্যাঁ তখন তার মায়ের জন্য বেশি কিছু সে করতে পারতো না। আজকেও সে আফসোস, সেই কষ্ট তাকে ভেতরে ভিতরে খেয়ে ফেলে। তো সে তার মায়ের জন্য দোয়া করবেন যে আল্লাহ যে তাকে স্বর্গ নসিব করে। হ্যাঁ ওকে, হ্যাঁ, দোয়া করবেন। ঠিক ঠিক আছে, আছে। জি ভালো হ্যাঁ থাকবেন। জি হ্যাঁ, জি, ছেলের বাবার পায়ের অসুখ, আমি শুনেছি পাওয়ার সব। অসল। দেখি আমরা কতদূর কি করতে পারি। লিপো, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। লিপো, বিদায় নিচ্ছি। ওকে, ঠিক আছে, ভালো থেকো। জি আমরা আমরা এই করে যার আপনার জন্য তো আমার বড় ভাই, যার ভরসা আমি প্রোগ্রাম করি, ও তো কষ্ট একদমই হয়ে গেছে। বড় ভাইকে ধন্যবাদ দেওয়া থাকলে দাও, দিয়ে আমি বিদায় নিচ্ছি তোমার কাছ থেকে। তুমি লাইন কেটে দিতে পারো, আমি যাচ্ছি পরবর্তী ফোন কল। অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ ওকে, পরবর্তী ফোন কলে যে যাচ্ছি। জি, লাইন কেটে আমাদের দাও। পাশে থাকার জন্য। হ্যাঁ, লাইন কেটে দাও। আমার স্যারকে একটু কিছু বলেন। হুম, ফ্যান্সি, আমার স্যারের মন ভালো ভালো নাই, কিছু বলেন। ভালো আমার একটা প্রস্তাব ছিল এখানে। জি জি, ফ্যান্সি। প্রস্তাবটা হচ্ছে, ইরশান ভাই আপনি জানেন আমারও কিন্তু মা গত হয়েছেন 7 হ্যাঁ বছর। হ্যাঁ, আপনারা তো আর্লি এজে বাবা মাকে হারিয়ে, বাবা আছেন, মাকে হারিয়েছেন, আর্লি মাকে এজে হারিয়েছেন। হারিয়েছেন। হ্যাঁ, আর বাবা অন্যত্র সংসার করার পরে ওনার সাথে সম্পর্কটা ঠিক সেই বাবা সুলভ জায়গাটাতে না, আর নেই। ঠিক আছে, কাজে আপনি এক বিদায় কথায় নিচ্ছি। বলা লিপু, যায়, লাইন কেটে দিন। লিপু, লাইন কেটে দিন। হ্যাঁ, এক কথায় বলা যায় মানে খাঁটি এতিম বলতে যা বোঝায় আমি তাই। তো উনি যেটা বলছিলেন, যে কামরুল ভাই যেটা বলছিলেন যে ওনার মার চিকিৎসার সময় উনি অনেক কিছুই দেখা গেছে করতে পারেননি। আর আমার বিষয়টা ছিল, সেই সময় আম্মা যখন 2012-তে মারা যান, তখন আমার ক্যারিয়ার তুঙ্গে। এখন যেমন ব্যস্ততাটা যত দিন যাচ্ছে আমাদের শিল্পীদের কি হয়, আস্তে আস্তে কমে আসে। ব্যস্ততা বলতে ইনকামটা কমে আসে, নামটা হয়তো থেকে যায়। সে সময় আমার তুঙ্গে ইনকামটাই এতই যে আমি একটা প্রোগ্রাম শেষ করে এসে ওই টাকা ব্যাংকে জমা দেবো, ওই সময় পাই না, পরের দিনের প্রোগ্রামে চলে যাই, এমন ব্যস্ততা। জি, কিন্তু আমার আম্মার চিকিৎসাতে আমার সেই টাকা কোনো কাজে আসেনি। আহ ঠিক একদিনের মধ্যেই উনি হসপিটালাইজড হলেন, ওনার পা ফেটে রক্ত বের হলো। ডায়াবেটিক্স চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছিল, ওনার 25 হয়ে গিয়েছিল, রক্ত জমাট বেঁধে গিয়েছিল, রক্তগুলো চলাচল করতে পারছিল না, যে কারণে পা ফেটে রক্ত বেরোয়া। এবং এক এক করে ওনার অর্গান গুলো ফেল হয়ে যায়। এবং উনি যখন মারা যান, আমরা তখন ওনাকে দেখতেও পারিনি। আইসিইউর ভিতরে উনি ছিলেন, আমরা ছিলাম বাইরে, লাইফ সাপোর্টে ছিলেন এবং ভোরবেলা মৃত্যুবরণ করেন। সেই সময়টাতে আমার নিজেকে খুবই অসহায় মনে হয়েছে। এবং আম, তখন আমি সত্যিকার অর্থেই অনুভব করেছি যে আসলে অনেক ক্ষেত্রে টাকা অনেক কিছু, আবার অনেক ক্ষেত্রে আমরা সৃষ্টিকর্তার কাছে এমন ভাবে বন্দি যে টাকাও আমাদের আসলে কিছু না, একদম অনেক তাই। ক্ষেত্রেই কিছু না। তো কামরুল ভাই উনি বা বা লিপু যে ছেলেটি ফোন করেছিল, তার মার চিকিৎসার যে 2000 করে প্রতি মাসে টাকা লাগে, উনি 6 মাস দিতে দিতে চেয়েছেন। তো আমি চাই ওনার 6 মাসের পরবর্তী 6 মাস আমি দিয়ে যেতে চাই। এটা আমার একটা বিনীত অনুরোধ। আমি ওনার 6 মাসটা চলুক, উনি যেহেতু মন থেকে চেয়েছেন। এর পরবর্তী 6 মাস এটা আমার একটা আশা যে আমি করতে চাই, কারণ আমার তো মা নেই, আমি চাইলেও করতে পারি না, এখন আমার করার সুযোগ নেই। অনেক কৃতজ্ঞতা। আমি একটু লিপুকে কানেক্ট করতেছি, 1 সেকেন্ডের জন্য আর একটু সময় নিচ্ছি, আর আমি পরবর্তী ফোন কলে যাচ্ছি। আমি ওই তথ্যটা অবশ্য তাকে পৌঁছে দিব। ঠিক আছে, আমি নেক্সট ফোন কলে যাচ্ছি। কারণ ভাই, আপনাকে কিন্তু একদম সলিড প্রেজেন্ট এনশিওর করতে হবে, আমরা কেমনে চলবো বলেন। ওকে, যাচ্ছি আমি নেক্সট ফোন কলে। না, ঠিক আছে, আমরা একটা উদ্যোগ নিয়েছি। আমি মনে করি যে ভালো কাজকে কেউ যদি ফলো করে, অলওয়েজ উই শুড বি গ্রেটফুল টু দেম, এবং সবারই কৃতজ্ঞ থাকা উচিত। এবং এটা 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 মানে যদি আমি খুবই মনে করি যে
ধরেন আমি অ্যাজ এ প্রফেশনালি অনেকে গাইড করি, এবং কেউ যদি গাইডলাইনে যদি কারো কোনো উন্নতি হয়, আই ডোন্ট ফিল ব্যাড। আমি মনে করি যে আমার মাধ্যমে যদি কারো একটু উপকার হয়, তো একটা টিপস যদি শেয়ার করি, কামরুল আমার ভাই, দুটা আপনি আমারও একটা উপকার করতে পারেন। সেটা হচ্ছে যে আপনার দিন দিন এই ইনকাম ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, আর আমার দিন দিন ইনকাম নিম্নগতির দিকে যাচ্ছে। তো আপনি চাইলে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারেন। এটা কিন্তু ভালো এবং প্রস্তাব। এটা আমি কাউকে বললে হেসে উড়িয়ে দেয়, প্লিজ আপনারা হেসে উড়াবেন না। না, আমি না। সত্যি সত্যি মিন করছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আমরা লাইভে আছি, আপনি লাইভে ফোন করতে চেয়েছেন, আপনি কি লাইভে কথা বলতে চাচ্ছেন? জি জি, কথা বলুন, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম শারমিন। আমি একটা অফিসে কাজ করি। আজকে প্রায় 3 মাসের একটু কম, মানে প্রায় 2.5 মাস যাবত আমার অফিস বন্ধ হয়ে গেছে, কিন্তু অফিস থেকে কোনো টাকা পয়সা দেয় না। আমাদের প্রতি মাসে কিছু কিছু টাকা কেটে রেখেও দেয়, ওই টাকাটুকু দিতেছে না। তার মধ্যে আমার আব্বু খুবই অসুস্থ, আমার আব্বু স্ট্রোক করতে গিয়েছে বছর জানুয়ারি 1 তারিখে। ডায়াবেটিস আছে, প্রতি সপ্তাহে 500 থেকে 600 টাকার ওষুধ লাগে। আমি খুব কষ্টে চলতেছি আর কি। ওটাও কোনো কিছু ব্যবস্থা হইতেছে না এরকম। আর আমার মালিক বাসার সাথে আছে, কিন্তু যদি ফোন করি ফোন বন্ধ রাখে, আর বাসায় গেলে বলে এখন কোনো টাকা দেওয়া সম্ভব না। যখন দেয় হয়তো বাসা বন্ধ থাকে, আর যখন পাই তখন বলে যে এখন কোনো টাকাই দেবে না, প্রাপ্য টাকাটুকু দেয় না। মানে এরকম চাইছে। আর আমি খুবই খুবই কষ্ট চলতেছি, মানে বুঝতে পারতেছি না অনেক কোথা থেকে কি করবো। মানে আমার আপুর অনেক চলতেছে, এবং বাধ্য হয়ে আমার আপু রিক্সা চালায়। তো রিক্সা নিয়ে বের হয়, নিজের ওষুধের খরচটুকু আনতে বা আমাদের সংসারটা চালাতে, এরকম অবস্থায় চলতেছে আমি। জি, এই কারণে আপনাদের সহযোগিতার জন্য ওকে ফামিদা, আমাদের পক্ষ থেকে একটা মানে কন্ট্রিবিউশন ওনার অবশ্যই। সংসারে কি ইনকাম করার উনি ছাড়া আর কেউ নেই? আপনার 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 পরিবারে কি আপনি ছাড়া ইনকাম করার আর কেউ আছে? আর কেউ নাই, আমার আম্মু নাই, আমার আব্বুই একমাত্র আমার সম্বল। তাও খুবই অসুস্থ থাকে ভাই সবসময়। বোন নেই? গত 1 বছর ধরে আর কি এমনটাই চলতেছে। আপনি আর আসলে কি করেন? সংসারের পুরো ভারী আমার উপর। আপনি কি কাজ করতেন আগে? কোথায় কাজ করতেন? আপনি চাকরি করতেন তাই তো, কোনো কোম্পানিতে? হ্যাঁ হ্যাঁ, একটা একটা কোম্পানিতে কাজ করতাম, কিন্তু ওইটা কিছু টাকা আমাদের প্রতি মাসে মাসে কেটে রেখে দেয়, ওই প্রাপ্য টাকাটুকুও দেয় না এখন। মানে কিছু টাকা দিত আর কিছু টাকা রেখে দিত, ওই টাকাটুকুও দেয় না। আমাদের প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে গেছে, কোনো একটা পয়সাও পাইনি, মানে টাকা ওনাদের কাছ থেকে সহযোগিতা পাচ্ছি না। আর আমি ছাড়া আমার সংসার চালাবার আর কেউই নাই। আপনি এমনিতে আপনি সংসার চালান কিভাবে, আসলে কি করেন? কি এখন করেন? এখন চালিয়ে নিচ্ছেন কিভাবে? আগে তো চাকরি করতেন আপনি বলছেন কোম্পানিতে। এখন চালিয়ে নিতেছি। এখন এখন আমার বাবা বাধ্য হয়ে বাইরে যেতেছে, কতক্ষণ কতক্ষণ রিক্সা চালাইতেছে। আমার আপু রিক্সা চালক, মানে উনি চোখের পর থেকে আর গাড়ি চালাইতে পারতো না, শুধু নিজের ওষুধের টাকাটুকু আনতো। কিন্তু এখন বাধ্য হয়ে ওষুধের টাকা প্লাস সংসারও অনেকটা খরচ চালাইতেছে, কিন্তু তারপরও অনেক হিমশিম, প্রায় অসুস্থ থাকে, মানে পারি না মোট কথা। ওকে, আমার মনে হয় যে এতে সময় আপনি ডিটেলটা রাখেন, আমরা আমরা এটা আলোচনা করে একটা Okay. সলিউশন আমরা করে দেব ইনশাআল্লাহ। আপনি Okay. নিশ্চিন্ত থাকেন, আমাদের তরফ থেকে আপনার কাছে একটা সাপোর্ট যাবে। ঠিক আছে? ঠিক আছে, আমরা আমাদের মতো করে আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব, আপনি নিশ্চিন্ত থাকার চেষ্টা করুন। ওকে, আমরা যাচ্ছি পরবর্তী ফোন কলে। এবং ন্যান্সি আপু চাকরি করবেন? আমি সত্যি চাকরি করব, কারণ 2011, 12, 13 পর্যন্ত, আর 13 না, অলমোস্ট 14 পর্যন্ত, যে এই হারে ঊর্ধ্বগতি ছিল আমার আয়ের, ঠিক তার মোটামুটি দ্বিগুণ হারে আয় হচ্ছে নিম্নগতি। এখন হচ্ছে ওই যে বলে না, নাম থেকে যায়,
যে এখন নাম রয়ে গেছে যে ও আচ্ছা সঙ্গীত শিল্পী ন্যান্সি, আমি শুধু কিন্তু আপনাকে একটু বলি এই অর্থটা যে কি? এই শো এর মাধ্যমে আপনাকে একটু বলি, সেটা হচ্ছে যে আপনি হচ্ছেন বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির ওয়ান অফ দা ইয়াং লিজেন্ড। আমি বড়দের সাথে কম্পেয়ার করতে চাই না, সাবিনা আপু অথবা রোনা আলা ওনাদের সাথে কম্পেয়ার করতে চাই না, বাট বাংলাদেশের অনেক হিট গানের জনক হচ্ছেন, অথবা জননী বা অথবা মা বলেন অথবা কন্যা বলেন, যাই বলেন, আপনি তার ভিতরে একজন। আশাহত হইেন না, দিন এরকম থাকবে না। সিন্স ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট, ইউ উইল গ্রো, ইউ উইল গো ব্যাক। এবং আমার কাছে মনে হয় যে ইউ শুড হ্যাভ অ্যান অ্যাডমাইরেশন, যদি ইন্ডিয়াতে আশা ভোসলেরা 70 বছর 75 বছরে দে ক্যান কন্ট্রিবিউট। তো কামরুল আমার ভাই মনে হয় এখানেই ভুল, আমাদের দেশটা ইন্ডিয়া না। না, আমি এই জায়গাটাই বলছি, আপনার আমি স্পেশালি কাউন্সিলিং দিব, আই ক্যান গিভ গুড কাউন্সিলিং অ্যাজ ওয়েল, নো ইস্যু, আই এম এ গুড কোচ অ্যাজ ওয়েল, নো ওয়ারি। আমি আপনার সাথে পরে কথা বলে নেব। লেটস প্রসিড নেক্সট স্টেজ প্লিজ। নেক্সট স্টেজে যাচ্ছি, বাট আমার কেন জানি মনে হচ্ছে যতটুকু গুরুগিরি করে বুঝছি, আমি চাই যে ন্যান্সির কথা আপনি শোনেন, অন ইয়ারে হোক অফ ইয়ারে হোক, এবং আমরা মনে হয় সবকিছু ঠিক করে ফেলতে পারি আপনি যখন সামনে আসবেন। নেক্সট ফোন কল। I think I need to give her big thanks যে এই মুহূর্তে এই ধরনের একটা উদ্যোগের সাথে উনি যুক্ত হয়েছেন। এবং আমি বিলিভ করি টাইম ইজ মানি, এবং এই যে রাতের বেলায় উনি হয়তো চর্চা করতে পারতেন, রিহার্সাল দিতে পারতেন, উনি অনেক কিছু করতে পারতেন, বাট এই যে একটা মানবিক উদ্যোগে উনি জড়িত হয়েছেন, এটার জন্য শি ডিজার্ভস বিগ স্যালিউট। এবং আমরা যেহেতু একসাথে হাঁটতে শুরু করছি, ইনশাল্লাহ উইল মুভ টুগেদার, ডোন্ট ওয়ারি। দরকার পড়লে আমি আপনার পাশে দাঁড়াইতে পারি, আপনি আমার পাশে দাঁড়াবেন, নো ওয়ারি, উইল ওয়ার্ক টুগেদার। আমি এই কথাটুকু নিয়ে নিলাম, উইল মুভ টুগেদার, শুড ওয়ারি, এটুকু শুধু আমি নিলাম। আমি যাচ্ছি নেক্সট ফোন কলে। হোসেন কেমন আছেন? গুরু গুরু করেন না তো, আমার চেয়ে অনেক দামি লোক স্ক্রিনে থাকলে লজ্জা লাগে, গুরু বলেন না। এই তো শাম, তুই এভাবে সম্বোধন করেন। আমার সাথে আছেন আপনাদের প্যানেলে যারা আছে সবাইকে আসসালামু আলাইকুম। জি জি, কথা বলুন। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী ন্যান্সি, এবং সাথে আছেন কামরুল ভাই, কথা বলুন। জি, ন্যান্সি আপু এবং কামরুল হাসান স্যারকে সালাম। আমি আসলে মানে একটা রিহার্সিং করতাম, আমার ফ্যামিলিতে 3 জন সদস্য, আমার এক ছোট ভাই আছে, ও কলেজে পড়ে, আর আমি রিহার্সিং করতাম, কিন্তু করোনা ভাইরাসের কারণে আমার চাকরিটা চলে যায়, যার কারণে এখন মানে খুবই সমস্যায় আছি। মানে আমার মানে বাসা ভাড়া পাবো, মানে 2 মাসের বাসা ভাড়া পাবে, বাড়ি এলো চাপ দিচ্ছে প্রতিনিয়ত, বাসায় পাওয়া যাবে, মানে খুবই সমস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করতেছি। ওইখানে অনেকবার চেষ্টা করছি, কিন্তু পাইতেছিলাম না। নাই, আপনি কোথায় কাজ করতেন আগে করোনার জন্য? চাকরি যদি একটু সহযোগিতা করেন আর কি, কিন্তু কোন জায়গা থেকে। কোথায় কাজ করতেন আগে হোসেন, কোথায় কাজ করতেন? আমি ড্রাইভিং করতাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও ড্রাইভিং প্রফেশনে ছিল, এখন করোনার কারণে। এটা কিন্তু সহজাত ব্যাপার, আপনি প্রায় এর আগেও কভার করেছেন, যে যখনই আমাদের দরকার নাই তখনই ফেলে দিই কিন্তু আমরা। এটি একটা আপনি এর আগের দিন খুব সিরিয়াসলি কভার করেছিলেন কামরুল ভাই। না, এটা হচ্ছে কি যে এখন আপনি আপনি কি ধরনের গাড়ি চালাইতেন? কি গাড়ি চালাইতেন? আমি প্রাইভেট কার। মানে আমি 3 বছর ধরে গাড়ি চালাচ্ছি। প্রাইভেট কার, মানে পার্সোনাল জব করতাম। প্রাইভেট জব করতে প্রাইভেট কার চালাইতেন। কোথায় প্রাইভেট কার চালাইতেন? কোন জায়গায়? এটা ঢাকাতে নাকি ঢাকার বাইরে? ঢাকার ভিতরে না বাইরে? ঢাকাতেই। আপনি থাকেন কোন এলাকায়? আমি শঙ্কর। ওকে, লাইসেন্স কবে করছেন আপনি? আমার 3 বছর হলো। 3 বছর, ওকে। 3 বছরের বেশি ধরেই গাড়ি চালাচ্ছি আর কি। ওকে। আপনি পিকআপ চালাতে পারেন? পিকআপ চালাতে পারেন তো? না, পিকআপ চালাতে পারেন না। মানে পছন্দ করি স্বাচ্ছন্দ্য। ওকে, পিকআপ চালাতে পারেন না, 3 বছর ধরে আপনি প্রাইভেট কার চালাচ্ছেন। ওকে কামরুল ভাই, আমরা মনে হয় এটা নিয়ে পরে কথা বলতেই পারি, এবং তার সাথে কথা বলে এটা সেটেল ডাউন করব। বাট আপনার কাছে আমাদের পক্ষ থেকে একটি গিফট পৌঁছে যাবে, দ্যাটস ফর শিওর, আগামীকাল। হোসেন ভালো থাকবেন, টেক কেয়ার। আমরা যাচ্ছি পরবর্তী ফোন কলে।
এইখানে একটু 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 জিনিস হচ্ছে কি যে আমরা আসলে খুবই অমানবিক। ধরেন এই যে আপনি লোকটা কিন্তু 3 সেদিন চাকরির কথা বলছিলেন, কিন্তু যে ব্যক্তিগত চাকরিগুলো, কাজের মেয়ে, ড্রাইভার, কেয়ারটেকার সব বাদ দিয়ে দিচ্ছে। এখন এখন দেখেন আমি আমি একটা এক্সাম্পল দিই। আমি 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 জানি না ফোন কল নেওয়ার আগে আমার কাছে 30 সেকেন্ড সময় আছে জি জি, কিনা। বলুন বলুন, আমি নিয়ে রাখি। সেটা হচ্ছে আমি যে বিল্ডিংটাতে থাকি সেই বিল্ডিংটাতে একটা ছেলে আছে, ওর নাম আমি মেনশন করতে চাই না। তো সামহাও মানে খুবই গরিব মানুষ থাকে, এবং আহ, এবং জিনিসটা হচ্ছে কি যে এই ছেলেটাকে আমি গত বেশ কত বছর ধরে দেখছি, বাট এই করোনার এফেক্টের সময় হি ওয়েন্ট হোম, বাড়ি গেছিল, বাড়ি আসার পরে তার বেতনটা কেটে দেওয়ার চেষ্টা করেছিল, এন্ড এজ এ ফ্যামিলি মেম্বার উই ফট, এন্ড ফাইনালি তার বেতনটা আমরা পুরোপুরি দিলাম। এটা একটা জিনিস, বিল্ডিং এর সে কেয়ারটেকারের মতো কাজ করে। আচ্ছা, সেকেন্ড থিং হচ্ছে যে ড্রাইভার, আমার আমার ব্যক্তিগত 2জন ড্রাইভার আছে। আমার আমার একটা অফিসিয়াল ড্রাইভার আর একটা পার্সোনাল ড্রাইভার। আমার একটা ড্রাইভারের বাসা হচ্ছে এই মুহূর্তে আমিন বাজার, এবং আমিন বাজারে এই যেদিন থেকে লকডাউন হলো সেদিন থেকে তাকে আমি বলছি যে আপনার আসার দরকার নাই, এবং আমি কিন্তু অফিসিয়ালি বোনাস পাই নাই, আমি বলে দিই। বাট আমি আমার ড্রাইভার, আমার পরিবার, আমার আমার যারা আছে মনে করেন আমার বাসার কাজের বুয়া, আমার বাসার যারা মানে আমার বাসায় যে মেয়েটা কাজ করে, আমি তাকে কাজের মেয়ে মনে করি না, আমি মনে করি আমার বাচ্চাদের সাথে সে খেলে, সারাক্ষণ খেলে। প্রথম যে দায়িত্বটা মিট আপ করার চেষ্টা করেছি যে আমার ড্রাইভারের বেতন, আমার ড্রাইভারের বোনাস, নট অনলি দ্যাট, তাকে কতটুকু এডিশনাল সাপোর্ট দেওয়া যায় সেটা করেছি। আমরা আমরা যারা একটা গাড়ি অ্যাফোর্ড করতে পারি, তারা 3টা মাস একটা পারি ড্রাইভারকে না, অ্যাফোর্ড করতে পারি না। পারি না। কত ঠিক। ইনহিউম্যান আমরা আমরা কতটা কতটা নির্লজ্জ মানুষ। আমরা যে কাজের বেটিও চালাইতে পারি না, এবং এবং কেয়ারটেকারের 6,000 টাকা বেতন দিতে পারি না, এবং খেয়াল করেন যে এই ড্রাইভার কিচ্ছু পারি না। পরবর্তীতে তার কাছে কিন্তু ওই মালিকের জীবন ইচ্ছে করে গাড়ি লাগাই দেবে, ইচ্ছে করে গাড়ি 12টা লাগাই বাজে, বাট এতটা ইনহিউম্যান যে একটা গাড়ি পালতে পারে, বাট একটা ড্রাইভারকে আমি বলি নাই যে পুরো মাসের বেতন দিক, তাকে তো কিছুটা সাপোর্ট দিতে পারতো যে ভাই রে, আমার এই মুহূর্তে ঝামেলা, তুমি সংসার চালাও, তোমাকে আমি কিছুটা সাপোর্ট দিই। আমার মনে হয় ভদ্রলোক নিত। বাট আমি যারা বাংলাদেশের এরকম যারা যারা গাড়ির মালিক, তাদেরকে অনুরোধ করতে চাই যে প্লিজ, এই লোকটা দিনের পর দিন আপনাকে সেফলি প্রতিটা ডেস্টিনেশনে পৌঁছে দিয়েছে, প্লিজ এই সময় তার পিছে বিমুখ হয়েন না, একটু মানবিক হন। আপনিও জানেন না এই গাড়ি কখন খাদে পড়ে যাবে। একদমই তাই, একদমই তাই। এবং আমার ড্রাইভার বলতেছিল যে আমি কি বোনাস পাবো স্যার, মানে খুব মানে এইভাবে, কারণ জানছে যে আশপাশে পরিস্থিতি ভালো না। আমি যে 100 বার পাবা, আমি খাইলে তুমিও খাবা, নো ইস্যু। ওকে, যাচ্ছি পরবর্তী ফোন কলে। আপনি লাইভে আছেন, কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আপনি লাইভে আছেন, কে বলছেন, কোত্থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, কি নাম আপনার? আপনি কি লাইভে কথা বলতে চাচ্ছেন? আপনি কি কথা বলেছেন আমাদের সাথে? ও আচ্ছা আচ্ছা, আমি সরি, আমি নাম্বার ভুল করেছি। নো ইস্যু, আমরা কয়েকটা ফোন কল লাইভ নিয়ে নিই, আপনারা যদি অনুমতি দেন। আমার অনুষ্ঠান একটু শেষ করে নিয়ে আসবো। আজকে যেহেতু আমি ক্ষমা চেয়ে নিয়েছি, আরেকবার বলছি, টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক সময় আমাদের হাতে থাকে না, আমাদের কন্টেন্ট সমস্ত বিষয় নিয়ে কথা বলতে গিয়ে একটু সময় নিয়ে নিয়েছি। আমি লাইভ কয়েকটা ফোন কল নিব। আমার মনে হয় যে প্রোগ্রামের নামটা একটু আরেকবার অ্যানাউন্স জি, আমি করুন। যাচ্ছি, ওইখানেই যাচ্ছি। আমি তার আগে আরেকবার বলে দিই যে আমরা যে প্রোগ্রাম নিয়ে কথা বলছি, ভালো থাকুক বাংলাদেশ অফিসিয়ালি, আজকে এখন বাজে কয়টা? 11টা 22, চোখেও দেখি না, 11টা 23 মিনিট। ওকে, ভালো থাকুক বাংলাদেশ অফিসিয়ালি সিজন, ফার্স্ট সিজন আমি ক্লোজ করলাম। ভালো থাকুক বাংলাদেশ না, এটা শুনতে অনেক মিষ্টি শোনায়, ভালো থেকো বাংলাদেশ, কে যেন শিখিয়েছিল। তো ভালো থেকো বাংলাদেশ অফিসিয়ালি আমি আজকে ক্লোজ করলাম প্ল্যাটফর্ম সিজন 1। সিজন 2 নিয়ে আমি হাজির হব খুব শীঘ্রই, অন্য কোনো পরিসরে, অন্যভাবে। এবং তখন আমার মনে হয় এই যে একজন মানুষ বসে আছে হেডফোন কানে দিয়ে, সে মানুষটি আমার পাশে থাকবে। আমি কামরুল ভাইয়ের কথা বলছি। ইনশাআল্লাহ। তো এই ইন্টারিম পিরিয়ডে আমার যেহেতু কথা ছিল ঈদের আগে শেষ করে দিলাম, কিন্তু এই প্ল্যাটফর্মের অ্যাক্টিভিটি, এই প্ল্যাটফর্মের এসেন্স, পিপলের পাশে থাকার এই যে দারুণ এক আয়োজন, সেটি কোনোভাবে বন্ধ করতে চাননি একজন মানুষ, যিনি আমার সামনে বসা মিস্টার কামরুল হাসান। উনি উনার এই থ্রু দিয়ে উনার ইগলুর যে ক্যাম্পেন, সেটির আলোকে, সেটির আদতে আমাদের এই অ্যাক্টিভিটি গুলো সামনের দিকে উনি এগিয়ে নিয়ে যাবেন। যে অ্যাক্টিভিটির প্রসঙ্গ আপনারা অলরেডি শুনেছেন, সেই অ্যাক্টিভিটি অফিসিয়াল আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, যেখানে আমরা বলতে চেষ্টা করেছি যে তুমি হাসলেই, স্যার, যে আপনি একটু আপনার মতো করে কাইন্ডলি একটু বলুন, তুমি হাসলে হাসবেন। It's a very simple thing যে এবং
যেহেতু আমরা as you say যে আমাদের ব্র্যান্ডের এসেন্সের সাথে যদি দেখেন আমরা আসলে হাসি মুখ বিক্রি করি আসলে, অথবা আমরা আসলে হাসি মুখ দেখতে চাই। তাই আমরা এখন বাংলাদেশকে হাসি মুখ দেখতে চাই, তাই জন্য আমরা একটু ছোট্ট পরিসরে শুরু করলাম, সেটা হচ্ছে যে ইগলু তুমি চাইলে হাসবে দেশ। এবং আমি একা না, নেন্সি আপু চাইলে, এটা আমি একা না, এহতেশাম চাইলে, আমি একা না, বাংলাদেশের প্রতিটা মানুষ যদি চায় এবং সবাই যদি একটু কন্ট্রিবিউট করে, তাইলেই বাংলাদেশ হাসবে। এবং আমি বিলিভ করি যে আমাদের যে পিরামিড অফ দ্য সোসাইটি, যাদের কাছে মিলিয়নস অফ টাকা আছে, ওইখান থেকে যারা অ্যাজ এ হোল মানবিকতার জায়গায় আসবেন, তারা আসবেন। এবং আমি আমার বিক্রির একটা পার্সেন্টেজ এই প্রোগ্রামের মাধ্যমে যাদের আসলে দুঃখ, যাদের কান্না, তাদের পাশে দাঁড়াতে পারছি, সেটাই হচ্ছে বড় পাওয়া। এবং একদম অফিসিয়ালি লগুর এহতেশামের পেজ থেকে ভালো থেকো বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশ আজকে ক্লোজ করে ইগলু তুমি চাইলে হাসবে দেশ এই ক্যাম্পেইনটার অফিসিয়ালি লঞ্চ এন্ড ওপেনিং অলরেডি ঘোষণা হয়ে গেছে ইগলু গ্রুপ সিও থ্রু দিয়ে। আমি এই মেসেজটা কনভে করে দিলাম পুরো বাংলাদেশের জন্য। বাট আমাদেরও দায়িত্বের জায়গা আছে, কারণ কোম্পানি যখন কোনো একটি অ্যাক্টিভিটির সাথে মার্চ করে তখন জিনিসটা অনেক বড় পরিসরে যায়। অলরেডি তিনি ডিক্লেয়ার করেছেন 16556 একটি সিঙ্গেল হটলাইন নাম্বার, 16556 এই নাম্বারে 500 টাকা পরিমাণ আইসক্রিমের অর্ডার করলেই ঢাকা মেট্রোপলিটন সিটির মধ্যে যারা আছেন আইসক্রিম পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়। আপনি যখন আইসক্রিম খাচ্ছেন তার মজা তো আপনি পাচ্ছেন। অফকোর্স ইগলু ব্র্যান্ড হিসেবে আইসক্রিমের দিক দিয়ে আনবিটেন, তাদের প্রোডাক্ট, তাদের কোয়ালিটি, যারা কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না, এবং সেই সাথে তাদের প্রোডাক্ট যে ডাইভার্সিফাইড পোর্টফোলিও, এত বেশি প্রোডাক্টের ভ্যারিয়েশন, সেই প্রোডাক্টের মজা তো আপনি নিবেন, সেই সাথে মানসিক তৃপ্তি এই কারণেই পাবেন তার 5% যে পরিমাণ রেভিনিউ আসবে তার 5% উনি কন্ট্রিবিউট করে দিবেন তুমি চাইলে হাসবে দেশ এই প্ল্যাটফর্মটি থ্রু দিয়ে, যেটি দিয়ে আমরা এই প্রোগ্রামটা কন্টিনিউ করছি। এই প্রোগ্রামের মাধ্যমে কষ্টে থাকা মানুষের প্রয়োজনে তিনি এই ডোনেশনটা পৌঁছে দিবেন। আমি কি মোটামুটি কভার করতে পেরেছি মনে হয়? আমি আরেকবার বলছি, এগুলো অফিসিয়ালি তার ক্যাম্পেইন লঞ্চ করলো এবং সেই ডিক্লারেশন অলরেডি গ্রুপ সিও দিয়েছেন। ইগলু তুমি চাইলে হাসবে দেশ, তুমি চাইলে এই বিষয়টি এরকম যে আপনি হাসিতে থাকুন, খুশিতে থাকুন, আপনি মজা করুন, আপনি আইসক্রিমের বিভিন্ন রকমের টেস্ট এক্সপ্লোর করুন বাড়িতে বসে, যেহেতু লকডাউনের কারণে আপনি বের হতে পারছেন না। একটা সিঙ্গেল ফোন কল 16556 এবং 500 টাকার পরিমাণ অর্ডার করলেই বাসায় পৌঁছে যাচ্ছে যারা ঢাকা মেট্রোপলিটন সিটির মধ্যে আছেন, এবং সেই সাথে স্পিরিচুয়াল ফিলটা পাচ্ছেন আপনি, এভাবে মানসিক তৃপ্তি পাচ্ছেন এভাবে যে সেই যেই আইসক্রিমটা আপনি কিনছেন, পারচেজ করছেন, খাচ্ছেন, তার রেভিনিউ এর 5% ইগলুর পক্ষ থেকে ডোনেট করা হবে এই কষ্টে থাকা মানুষগুলোর জন্য। আমরা যাচ্ছি পরবর্তী ব্যাক টু ব্যাক কয়েকটি ফোন কলে। এর মধ্যে আমি ক্যাম্পেইনের আমাদের লোগো, আমাদের ক্যাম্পেইনের ব্যানার অলরেডি আমি এক্সপ্লোর করেছি আমাদের পেজ থেকে। আমি এখন একসাথে যেমন আমি চাইতে দ্বিধান্বিত করি না মানুষের কাছে হাত পাততে, যে মানুষের প্রয়োজনে প্লিজ আপনারা ডোনেট করুন, আরো পাশে থাকুন, সেই সাথে আমার এখন ইগলুর আইসক্রিম বেচতেও এতটুকু দ্বিধান্বিত হব না, কারণ এর প্রোডাক্ট নিয়ে আমি নিজে ভেরি মাচ স্যাটিসফাইড। এট দ্য সেম টাইম এটার মাধ্যমে যেহেতু আমার এই কষ্টে থাকা মানুষগুলোর মুখে হাসি ফুটবে, সেজন্য এটার আইসক্রিম বিক্রেতা হতেও আমার কোনো রকমের কোনো কমতি নাই। আমি এখন থেকে আইসক্রিমও বিক্রেতা হব, আমি সব হব, শুধু কষ্টে থাকা মানুষগুলোর ভালো থাকার, ভালোবাসার কারণ হওয়ার জন্য। যাচ্ছি আমি পরবর্তী ফোন কলগুলো। আসসালামু আলাইকুম, আপনি ফোন করছেন, আমরা যাচ্ছি ডিরেক্ট কয়েকটি ফোন কলে। হ্যাঁ, আপনি লাইভে আছেন, জি আপনি কথা বলতে চাচ্ছেন লাইভে? জি আপনি কি লাইভে কথা বলতে চাচ্ছেন? জি আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? কোত্থেকে? জি আপনি কথা বলুন, আপনার কথা শুনছে সবাই, প্লিজ কথা বলুন। জি বলুন। আমার জামাইয়ের একটা রিক্সা ছিল, করোনার লেগা চালাইতে পারে না। যে আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি কি গানপানের কাজ কাম করে দেই, আমার একটা মেয়ে আছে, বুড়ো মা, আমার মারে বাঁচছে না,
পারি না, একটু ভালো আপনি আপনার বাসা কোথায়, কোন এলাকা থেকে বলছেন, কোথায় বাসা আপনার? আমার বাসা বদলাম গ্রামে। আমি মানুষের ঘরে ঘরে কাম করি, উড়ানে জানে খেতে কেমন কাম করি। আচ্ছা, আপনি 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 মন খারাপ করেন না, আমরা আপনার সাথে কথা বলে নিচ্ছি। আমি প্রোগ্রাম শেষ করে আপনার সাথে কথা বলছি, কিভাবে কি করা যায়, আপনার পাশে কিভাবে দাঁড়ানো যায় সে ব্যবস্থা করতেছি। আপনার নাম্বার আমি রাখছি। হ্যাঁ, আপনি মন খারাপ করেন না, আপনি মন খারাপ করবেন না। ওনাকে 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 জাস্ট বলেন যে মানে ওনার প্রবলেমটা আপনি ডিটেইলটা জানেন, ওকে ওকে, আমি এবং জেনে নিচ্ছি ফোন করে। যতটুকু বুঝতে পেরেছি যে ওনাকে দেখভাল করেন অথবা মারে দেখভাল করেন, এরকম একটা কথা বলছিল, খুব বেশি জি। শুনতে পারি নাই, জি। বাট আমার মনে আমি হয় যে আসলে কথা বুঝিনি ওনার বুঝি কথা। নাই। ওকে, আমি উনি আপনার সাথে অফ ইয়ারে কথা বলে নিচ্ছি, আপনার প্রবলেম কি ডিটেইলস জেনে কিভাবে পাশে আপনার দাঁড়ানো যায়, কিভাবে সহযোগিতা করা যায় আমি দেখতেছি। আপনার ইনশাআল্লাহ। নাম্বার লাস্টের 3টে ডিজিট আমি একটু ডায়াল করে নিই। স্যার আপনি একটু কথা বলতে থাকুন, আমি পরবর্তী আমার আমার মনে হয় যে 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 আপু ফোন করেছেন, বাড়িতে বাড়িতে কাজ করেন, এরকম এরকম অনেক মানুষ আছে আমাদের দেশে। এই মুহূর্তে তো বিভিন্ন জায়গায় কাজও নাই, তো আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ডেফিনেটলি ওনার কাছে যতটুকু না, সাপোর্ট সেটা তো যাবেই, সেই গিফট যাবেই, যাবে। যাবি। এবং আমি জানি না ওনার কথা আসলে ঠিক বুঝে উঠতে পারি না, ওনার ছেলে আমি বা বুঝিনি, কোন আমরা অফ ইয়ারে কথা বলে নিব। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, আমি প্যানেলিস্টদেরকে একটু রিকোয়েস্ট করব যে আমরা যেহেতু অনেক সময় ওভারডিউ করে ফেলেছি, আই এম সরি, যেহেতু শুরু করতে দেরি করতে এই জন্য সময় নিচ্ছে। আর কতক্ষণ সময় আমাদের হাতে আছে? কামরুল ভাই এবং ন্যান্সি যদি একটু বলেন, সেভাবে আমি ফোন কল করে নিব তো আমাদের। আমি একটা জিনিস দেখাতে চাই। জি 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 প্লিজ। ইগলুর পরে, আগের কথা জানি না, মানে ছোট থেকে তো ইগলুই দেখছি, ইগলুর পরেও হয়তো আরো অনেক কোম্পানি এসেছে বাজারে আইসক্রিম নিয়ে, কিন্তু আমার ঘরে কিন্তু এখনো ইগলুই চলে। আমি এই কথার মাঝখানেই আমার মেয়েকে বললাম, মা যাও তো, মানে দেখো তো, না, ওটা আমরা শুনছি, কিন্তু ওটা শুনছি। এই যে 12 মাস কিন্তু ফ্রিজে আমার, মানে শীত নাই গরম নাই, স্যার এটা কিন্তু চলে, এবং আমি একটু দেখাই দেখান, দেখাই। এর চাইতে ব্র্যান্ডিং আর হয় না স্যার। আপনি দেখা ব্র্যান্ড যাচ্ছে? অ্যাম্বাসেডর হিসেবে ফাইনাল করে এটা ফেলেন হচ্ছে প্লিজ ইগলু ম্যাঙ্গো আইসক্রিম। স্যার। এর চাইতে আমি 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 ব্যক্তিগতভাবে বলি, সেটা হচ্ছে যে ন্যান্সি আপু, আপনার কন্যা হচ্ছে আমাদের রোদেলা। ভাগ্নি রোদেলা, না। এবং রোদেলার ঈদ উপহার বাসায় পৌঁছে যাবে, চলছে এবং যাবে। চলে যাবে বাসায়। এবং আহ, জিনিসটা হচ্ছে যে যে মানে দিস ব্র্যান্ড ইজ সামথিং, আমি আসলে বলতে চাই না আসলে ব্র্যান্ডের কাজ না, এটা আসলে দিস ইজ ওয়ান অফ দ্য গ্লোবাল 100 টপ ব্র্যান্ড। 100টা ব্র্যান্ডের ভিতরে ইগলু has been nominated by research one of the trusted global 100 brands, 100টার ভিতরে একটা ইগলু। এবং আমি নিজে খুব প্রাউড ফিল করি যে আমি আবারও আমার এমডি স্যারের কথায় ফিরে যেতে চাই। উনি আমাকে যেদিন রিক্রুট করেছিলেন, আমাকে বলেছিলেন, এই মিয়া, উনি ওনার বাড়ি হচ্ছে ব্রাউনবাড়ি, উনি আমাকে বলছেন, এই মিয়া, যে প্রোডাক্ট তুমি খাইবা না এটা মানুষেরা খাওয়াইতে পারবে না। উনি এই ডায়লগটা আমাকে দিয়েছিল, এবং আমরা এই ফিলোসফিতে বিলিভ করি। এবং আজকে আমার স্যার খুব অসুস্থ, এবং আমি আমি অত্যন্ত বিনয়ের সাথে বলি যে আমার ছেলে আজকে রোজা রেখেছে, তার জন্য আপনারা স্যারের জন্য দোয়া করবেন। এবং আমরা চেষ্টা করব যে এই প্রোগ্রাম না, আমরা বড় পরিসরে আসছি ঈদের পরে, সো দ্যাট প্রতিদিন যেন আমি আশা করব প্রতিদিন অ্যাটলিস্ট আমরা 1000 মানুষের মুখে হাঁটি ফোটাতে পারি, সেরকম একটা বড় পরিসরে আসার চিন্তা। এবং ইগলু যে শুধু মানে সাধারণ অসহায় নিপীড়িত বা অর্থাভাবে ভুগছেন এমন মানুষের পাশে দাঁড়ান তা কিন্তু না। আমরা শিল্পীরা দেখেছি যে যখনই কোনো চ্যানেলে আমরা প্রোগ্রাম করতে গিয়েছি, স্পন্সর ছাড়া কিন্তু চ্যানেল প্রোগ্রাম চালাতে পারে না, এবং তখন দেখেছি স্পন্সর মানে ইগলু। আর গানে ইগলু মাস্ট, গানে তো মাস্ট। এটা একটা ধন্যবাদ আমারে দেন, আমি আবার গানের একটু পাগল আছি, গানের একটু বেশি পাগল। গানে মাস্ট, এমন কোন চ্যানেল নাই, কিছু না যেখানে গানে ইগলু নাই, মানে ইগলু থাকবেই। তো আমরা একটু শেষের দিকে যাচ্ছি, আমি একটু অনুমতি চাইছিলাম, আর কয়টা ফোন কল নিতে পারি আমি লাইভ ফোন কল, আমি এখন লাইভ ফোন কল নিব, আজকে 2-3টা নিব নাকি? আমার কোনো প্রবলেম নাই, আমি তো মানে আমি জিজ্ঞেস মানুষ, কামরুল ভাই হচ্ছেন অনেক ব্যস্ত মানুষ, টাইম ওভারডিউ করে কাজ করতেছি, তো এর জন্য বলা। আমি আসলে এই প্রোগ্রামের জন্য এদের 9:30 শুরু করবে, আমি 8:30 থেকে বসা চুপচাপ। না, আমার পুরো দোষ না, এটা টেকনিক্যাল এররের জন্য। আচ্ছা শুরু করেন। আমি একটু পানি খাই, স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনি আপনি পানি খান, লাইভ প্রোগ্রামে সব যায়, আপনি পানি খান। আপনি করেন, আমি নিচ্ছি, আমি দুইটা লাইভ নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম।
আসসালামু আলাইকুম। হ্যালো, জি কে বলছেন? হ্যালো, জি কে বলছেন? হ্যাঁ, আপনি কি লাইভে কথা বলতে চান? কোত্থেকে বলছেন আপনি? একটু জোরে কথা বলতে হবে, প্লিজ বলুন, লাইভে আছি আমরা, প্লিজ বলুন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আপনি বলুন, লাইভে কথা বলুন। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি লাইভে আছেন অলরেডি, কথা বলুন। আপনার কি কোনো সমস্যার কথা বলতে চান? জি জি বলুন, প্লিজ বলুন, শুনতে পাচ্ছি। আমি আইসিএমএসে কাজ করতাম, এখন তো করতে পারতেছি না, করোনার কারণে সব অফ করে দিচ্ছে। আন্টির কাছে কাজ করতাম, আন্টি বলতে যাইতে না, এখন কয়েকদিনের জন্য কাজটা করতে পারতেছি না। এনিওয়ে আপনি থেমে থেমে যাচ্ছেন, অসুবিধা নাই, আপনার নাম্বার আমি রাখতেছি। আপনার জন্য যে কন্ট্রিবিউশন পাঠানোর, যে গিফট পাঠানোর, আপনার সাথে কথা বলে আমরা আপনার পাশে পৌঁছে যাব। থ্যাংক ইউ। আমরা আরেকটু লাস্ট ফোন কল নিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে নিয়ে আসবো। নাম্বারের শেষে 366 ওকে কামরুল ভাই, আমরা অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছি অলমোস্ট। আরেকবার আমি আমার দায়িত্বের মধ্যে পড়ে আরেকবার আমি স্ক্রিনটা শেয়ার করতে চাই, যেখানে আমরা কথা বলছিলাম এগুলোর আমাদের রিসেন্ট যে আমাদের নতুন যে ক্যাম্পেইন আমরা কিক অফ করেছি। জি জি প্লিজ। হ্যাঁ, আমার বড় ভাই জনি, যাকে আপনি চেনেন, অনেক ভালোবাসি আমাকে, হ্যাঁ সে মাত্র আমাকে মেসেঞ্জারে পাঠিয়েছে সেই বিজ্ঞাপন। হ্যাঁ, তো আমি তার মতো করে যারা ভাবছেন যে আমার এই ইগলুর আইসক্রিমের বক্স দেখানো বিজ্ঞাপন, তাদেরকে বলে রাখে আমাদের পূর্ব থেকে কোনো পরিকল্পনা ছিল না। না না, আমার সামনেই তো বললেন। আমি সারা জীবনই আইসক্রিম খোর বলা চলে, এবং আমি তখন প্রমাণ দেখাতে চেয়েছি যে হ্যাঁ আমি এটা খাই। আচ্ছা, আমি লিংকেজটা আরেকটু ধরিয়ে দিই। আমাদেরকে এখানে থাকা অবস্থাতে কিন্তু রোদেলাকে উনি বলতে, আমি শুনেছি মাইক্রোফোনে উনি বলছিলেন যে রোদেলা আইসক্রিমের প্যাকেট একটু নিয়ে আসুন। আর উনি পারবেন না রেডি হতে এই কারণে যে উনি ঠিক আধা ঘন্টা বা 15 মিনিট আগে জানেন যে ওনাকে আমি লাইভে নিচ্ছি। তার আগে উনি জানতেনই না আজকে আমি লাইভে ওনাকে নিতে যাচ্ছি। ওকে, আমরা কথা বলছি, আমি একসাথে দুইটি কাজই খুব প্যারালালি করতে চাই শুধুমাত্র মানুষের জন্য। যে আমি যে প্রোগ্রামটা আজকে বন্ধ করে দিয়েছিলাম, সেই প্রোগ্রামটা আবার নতুন করে শক্ত হাত দিয়ে তুলে নিয়ে আসলো এই গ্রুপ সিও কামরুল ভাইয়ের থ্রু দিয়ে। তাই তুমি চাইলে হাসবে দেই সেই ক্যাম্পেইনটা আনুষ্ঠানিক লঞ্চ হলো আজকে, এবং এটা থ্রু দিয়ে স্পেশালি 16556 এই হটলাইন নাম্বারে যারাই ফোন করছেন, স্পেশালি ঢাকা মেট্রোপলিটন সিটির মাধ্যমে, তারাই কিন্তু আইসক্রিম অর্ডার করার সাথে সাথেই 500 টাকা পরিমাণ আইসক্রিমের অর্ডার করলে আপনার বাসায় আইসক্রিম পৌঁছে যাচ্ছে। আপনারা তো জানেন যে এগুলোর যে পোর্টফোলিও, প্রোডাক্ট পোর্টফোলিও এন্ড কোয়ালিটি, যারা কখনোই কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না, সেই আইসক্রিমের টেস্ট আপনার জিহ্বার সাথে সাথে জানান দিচ্ছে। সেই সাথে আপনি স্পিরিচুয়াল ফিলও পাচ্ছেন এই কারণে, যেটির একটা 5% শেয়ার, রেভিনিউ এর 5% শেয়ার এই যেগুলো আপনার হোম ডেলিভারির মাধ্যমে আসছে, সেটি আমাদের সাথে শেয়ার করবেন, এবং সেই 5% শেয়ার কষ্টে থাকা মানুষের কাছে পৌঁছে যাবে। সেটি আমাদের এই প্ল্যাটফর্মের জন্য অনেক বড় একটি পাওয়া। অনুষ্ঠানটা একদম শেষের দিকে যাচ্ছি, আমার মনে হচ্ছে আজকে অনেকগুলো গান একসাথে শুনতে পারলে ভালো হতো। ঈদ একদম সমাগত, ঈদটা যেন কেমন কেমন হয়ে গেছে, বাট কেমন কেমন ঈদও অন্যরকম অনন্য সাধারণ হয়ে যায় যদি এই ধরনের মানুষ স্ক্রিনে থাকে এবং তারা যদি একটু গান ধরে। সো আর একদিন পরেই ঈদ, ঈদের আমেজ নিয়ে বিদায় নিতে চাই। কামরুল ভাই, আপনি কোনো গানের রিকোয়েস্ট করলে করতে পারেন। আমরা প্রথমে একটা গান শুনতে চাই ন্যান্সির কাছে, তারপর আনুষ্ঠানিকভাবে আজকের আয়োজন শেষ করে নিয়ে আসবো। আমরা যথারীতি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার আসছি 9:30-তে, এবং একই সাথে লাভগুরু এহতেশামের পেজ এবং ইগলু আইসক্রিমের পেজ থেকে এটি একসাথে সিঙ্ক করবে এবং আমরা এই কমিউনিকেশন পৌঁছে দিব। তো সবার কাছে আরেকবার আমি অনুরোধ করছি, একজন আপনাদের লাভগুরু এহতেশাম হিসাবে এবং ইগলু আইসক্রিমের বিক্রেতা হিসাবে বলছি যে প্লিজ বেশি বেশি করে আপনারা চাইলে ইগলু আইসক্রিম এক্সপ্লোর করুন। আমার ধান্দা একটাই, লাভ আমার একটাই, ওখানকার আমার 5% রেভিনিউ দরকার, যে রেভিনিউ আমি কষ্টে থাকা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সে কারণে আমার আইসক্রিম বিক্রেতা হতে এতটুকু দ্বিধান্বিত না, কারণ আমরা চাই যে বেশি বেশি কষ্টে থাকা মানুষের কাছে পৌঁছে যায়। আরেকটা বার ধন্যবাদ আপনাকে দিতে চাই এই কারণে কামরুল ভাই, আপনি বলছিলেন যে ঈদের পরে এমন একটা ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনটাকে এমন একটা রূপ নিয়ে আসতে চান যাতে করে হাজার খানেক মানুষের কাছে আপনি অ্যাটলিস্ট কন্ট্রিবিউশন পৌঁছাতে পারেন প্রতি প্রোগ্রামে।
জি, জি আমি অ্যাকচুয়ালি আমি খুব শর্ট করি বিকজ অনেক রাত্রি একটু পরে সেহরির টাইম হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট। সেটা হচ্ছে ন্যান্সি আপু, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনি আমাদের সাথে থাকেন। এতেশাম, আসলে আপনাকে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নাই। একটা কথা শুধু বলি যে এনি ব্র্যান্ড সাস্টেইন ইন দ্য সোসাইটি বিকজ অফ দ্য পিপল। মানুষের জন্য কোনো ব্র্যান্ড সাস্টেইন করে। সো আই বিলিভ দিস ইজ দ্য টাইম টু গো ব্যাক টু দ্য পিপল। এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ যে 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 মানুষের জন্য আমরা জীবিত, তাদের জন্য ঘুরে দাঁড়ানো, তাদের জন্য ফিরে দেখানো, তাদের কাছে ফিরে যাওয়া। সো এটা হচ্ছে ইগলু অ্যাজ এ হোল, ইট গিভস দ্য স্মাইলস। ইগলু অ্যাজ এ হোল, ইট ইজ এ পার্ট অফ হিউম্যানিটি। সো আমরা যেহেতু সোসাইটিতে কাস্টমারের মাধ্যমেই সার্ভাইভ করি, সো আমার ভোক্তারা যারা আছে তাদের হয়তোবা এই মুহূর্তে সাপোর্ট লাগবে না, বিকজ তারা অ্যাফোর্ড করতে পারছে। যারা নেন্সি আপুর কথা বললাম, এই ধরনের যারা ভোক্তা আছেন তারা হয়তো অ্যাফোর্ড করতে পারছে। বাট এই ছোট্ট একটা প্রয়াস, এই প্রয়াসটাকে ঈদের পরে, এখন আমি ডিটেল বলতে চাই না এতেশাম, কারণ আপনি জানেন আমি কিভাবে যেতে চাচ্ছি। বাট ক্যাম্পেইনটা আমরা আজকে লঞ্চ করলাম ঈদের পরে। আমি বিলিভ করি যে আমার এই এই চমৎকার একটা 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 ইউনো মানে ইগলু ব্র্যান্ডের মাধ্যমে যদি আমি প্রতিদিন প্রতিদিন কিছু কিছু মানুষের, আমার ইচ্ছা আছে যে অ্যাটলিস্ট 1000 মানুষ পর্যন্ত প্রতিদিন পৌঁছানো। আমি জানি না যে অনেকেই অনেকভাবে কন্ট্রিবিউট করছে, তাদেরকেও সাধুবাদ জানাই। বাট আমাদের এই মুহূর্তে বিক্রি নাই বললেই চলে। বাট তারপরে যা বিক্রি হবে, আমরা একটা ক্যাম্পেইনের মাধ্যমে উই ওয়ান্ট টু গো টু দা লার্জার নাম্বার অফ পিপল, যারা আজকে কাঁদছে, যারা আসলে কষ্টে আছে, যার ঘরের টিন নাই অথবা যার ঘরের চালা নাই, চুল নাই, হরেবার কিছু নাই। তাদের যদি কিছু মানুষের দোয়া যদি পাই, সেটাই হচ্ছে বড় সার্থকতা। ওকে, একদম সরাসরি চলে যাচ্ছি ন্যান্সির কাছে। দ্বিধা দ্বিধা। দ্বিধা হ্যাঁ, আচ্ছা, দ্বিধা বলার আগে আরেকটা কথা বলে নেই, জি যদিও সময় সংক্ষিপ্ত, কিন্তু না বলে থাকতে পারছি না। জনি আবার আমাকে ন্যাক করছে যে হুম ছোটবেলা আইসক্রিম নিয়ে তুই কি করতিস সেটা বল। ওকে ছোট, ওকে আমি আর জনি আমরা পিঠাপিঠি, 1 বছরের ছোট বড়। তো তখন দেখা যেত 10 টাকা করে এগুলোর আইসক্রিম পাওয়া যেত, ভ্যানিলা আইসক্রিম যেটা। তো আম্মা আমাদের দুজনের জন্য দুটো আনতেন। আমি একটু চালাক ছিলাম বরাবরই, আর ওইটা বরাবর একটু গাধা টাইপের ছিল। হুম তো আমি তাড়াহুড়ো করে আমারটা শেষ করতাম। শেষ করার পর অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে থাকতাম, মানে ওর আইসক্রিমের দিকে। বেচারা যেহেতু বড়, ও আর কি করবে, আমার তাকানো দেখে এক পর্যায়ে বাধ্য হয়ে ও ওরটা দিয়ে দিত। তা আম্মা প্রায়ই বলতো যে তুই এত বোকা কেন, ও ইচ্ছে করে তাড়াতাড়ি শেষ করে তোরটা খাওয়ার জন্য, তুই কি এটা বুঝিস না? কিন্তু ও প্রতিবারই এমন হতো যে আমারটাও আমি খেতাম, ওরটাও আমি খেতাম। তো যাই হোক, এটা অনেক আমি কামরুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই, ইগলুকে ধন্যবাদ জানাতে চাই। আসলে ধন্যবাদ দিয়ে শেষ করার মতো না, যে এত বড় সিদ্ধান্ত ওনারা নিয়েছেন, এই প্রোগ্রামটা চলমান রাখছেন, এবং 5% মানে ওনারা সহায়তা করবেন। 5% ইটস হিউজ, অনেক বড়, অনেক বড়। তো আমার শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা থাকলো, শেষ পর্যন্ত যেন আমি আপনাদের সাথে থাকতে পারি। আর মানুষকে ভালোবাসার ব্যাপারে সত্যি এতেশাম বা উনার টিমে যারা আছেন তাদের কোনো দ্বিধা নাই। আমি ভালোবাসার জায়গা থেকেই দ্বিধা গানটা করছি। ওকে ওকে বাহির বলে দূরে থাকো, ভিতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকো, বাহির বলে আসুক না। ঢেউ জানায় নদীর কাছে, গভীর কিছু শেখার আছে। সেই নদীতে নৌকা ভাসায়, ভাসায় করে ভাসায় না, না ডুবায়, না ভাসায়, না ভাসায়, না ডুবায়। বাহির বলে দূরে থাকো, ভিতর বলে আসুক না, ভিতর বলে দূরে থাকো, বাহির বলে
আসুক না। অনেক অনেক কৃতজ্ঞতা। আনুষ্ঠানিকভাবে আজকে শেষ করছি। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন দ্য গ্রুপ সিইও মিস্টার কামরুল হাসান এবং সঙ্গীত শিল্পী ন্যান্সি। ন্যান্সি, জি যখন তখন আমরা চাইবো, আমরা আসলে এখন আর লজ্জা শরম করবো না, প্লিজ আপনিও চলে আসবেন। প্লিজ লজ্জা শরম করেন না, যখন তখনই ডাক দিয়েন। জি, দ্বিধা ছাড়া চলে আসবেন। অনুষ্ঠান Good শেষ night. করছি। তুমি চাইলে হাসবে দেশ এই ক্যাম্পেইন অফিসিয়াল লঞ্চ করলো আজ থেকে, এবং অফকোর্স বাকি যারা কন্ট্রিবিউটেড প্যানেলে থাকতে চান প্লিজ আমাদের সাথে থাকুন। এগুলো তুমি চাইলে হাসবে দেশ এই ক্যাম্পেইনটাকে সামনের দিকে আমরা প্রমোট করছি, যাতে করে রেভিনিউর 5% শেয়ার আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এবং যারা চাইবেন তারা চাইলে 16556 একটি সিঙ্গেল হটলাইন নম্বরে ফোন করুন, এবং ঢাকা মেট্রোপলিটন সিটির মধ্যে আপনার আইসক্রিম আপনার বাসায় পৌঁছে যাচ্ছে। এবং কামরুল ভাই আমার চাকরির ব্যাপারটা একটু বিবেচনায় রাখবেন। আমি কামরুল ভাইকে বলছি যে এরকম ব্র্যান্ড অ্যাম্বাসেডর পাওয়া যাবে না, যেভাবে এত বড় পোর্টফোলিওর একজন পার্সন আইসক্রিম সরাসরি নিয়ে এসে দেখিয়ে দিল। আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছি। আগামী মঙ্গলবার এবং শুক্রবার যথারীতি ইনশাআল্লাহ কথা হবে আপু, টেক কেয়ার, ইনশাআল্লাহ হাজির হব। আসসালামু আলাইকুম, গুড নাইট। প্রতি মঙ্গলবার শুক্রবার হাজির হব ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন। 9:30 তে অ্যাডভান্স ঈদ মোবারক। টেক কেয়ার। ঈদ মোবারক।